You all know that this is our sixth free live class of this free course. And in this class, first of all, I'm going to talk about practical use of preposition. প্রথমত আমি প্রেপোজিশনের ডিটেলস ব্যবহারটা বলবো, কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে আপনাদের এই ফ্রি ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসছি। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল এগুলো প্রোভাইড করছি। সেই ধারাবাহিকতা মেনটেন করে আজ হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস, সিক্সথ ক্লাস। এই ক্লাসে প্রেপোজিশন নিয়ে কথা বলবো। কেন কথা বলবো? দেখেন, প্রেপোজিশন এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আমাদের আছে তার ভিতরে একটা পার্ট। এখন এই প্রেপোজিশন আপনি যে কোনো কিছু লিখতে যান বা বলতে যান, অ্যাজ ইউজুয়াল বা কমনলি আমাদের ব্যবহার করতে হয়। একটা সেন্টেন্স বা বাক্য বলতে গেলে বা লিখতে গেলে প্রেপোজিশনের সঠিক ব্যবহার যদি জানা না থাকে, আপনার সেন্টেন্স বা বাক্যটি খাপছাড়া খাপছাড়া মনে হয়। একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড হয় না। এটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। তো যাদের এই প্রেপোজিশন ব্যবহার নিয়ে প্রবলেম তৈরি হয়, যারা এটাতে দুর্বল, এটা আজকের এই ক্লাসটি যদি লাস্ট পর্যন্ত করেন, আমি আবারও বলছি, এই প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা আজকের পর থেকে ফেস করতে হবে না। এছাড়া এটা কমপ্লিট করার পর আমি দেখাবো যারা স্পিকিং এ দুর্বল, কিভাবে ইংলিশে সার্টেন টপিকের উপর আপনি স্পিকিং করবেন, কিভাবে আপনি ইংলিশে প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশন দিতে গেলে কিভাবে আপনি শুরুটা করবেন, ইন্ট্রোডাক্টরি পার্ট কিভাবে ডিসক্রাইব করতে হয়, কিভাবে শেষটা করবেন, এন্ডিং পার্ট কিভাবে ডিসক্রাইব করতে হয়, কিভাবে একটা সার্টেন টপিকের উপর কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া স্পিকিং করা যায়। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, আপনাদেরকে দেখাবো। এছাড়া কিভাবে ইংলিশে যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইংলিশে বলা যায়, টাইমের চেঞ্জ করে বলা যায়। অর্থাৎ আমরা কনভারসেশন প্র্যাকটিস করব একদম প্র্যাকটিক্যাল ওয়েতে। আই মিন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। বাংলায় আপনি যা কিছু ভাবেন সেটাই যেন ইংলিশে আপনি লিখতে পারেন বা বলতে পারেন, তার জন্য যে প্র্যাকটিসটা দরকার সেটা আমি আপনাদেরকে করাবো। আজকের এই ক্লাসটিতে আপনারা একদম লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আপনার সময়টা বৃথা যাবে না, অনেক ভালোভাবে প্রত্যেকটা বিষয়কে আপনি ডেভেলপ করতে পারবেন। এই স্পিকিং এর জায়গাটা ডেভেলপ করা আমাদের জন্য খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই জায়গাটাতে প্রচুর দুর্বল। তো এইটাতে যাওয়ার আগে, এটাতে আসার আগে আমি গ্রামাটিক্যাল সাইড অর্থাৎ প্রেপোজিশনের ব্যবহারটা নিয়ে একটু কথা বলবো, কারণ এইটার সঠিক ব্যবহার না করতে পারলে, এই যেটা বললাম, আপনি আপনি যাই শিখতে যান, যেটাই লিখতে যান, যেটাই বলতে যান, সেটা এরকম ফ্রুটফুল হবে না। তো আপনাকে এটা জানতে হবে। তো দেখেন এখানে কি বলছে, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। প্রেপোজিশন হচ্ছে একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। বিষয়টা কেমন জানেন? মনে করেন একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক, সিনেমার নায়িকাদের সাজায় না, নতুন বউকে সাজায় না যে বিয়ে দিতে গেলে, দেখ সাজালে যেমন একটা মানুষকে দেখতে সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যকে ডেকোরেট করে, গর্জিয়াস করে, অর্নামেন্ট হিসাবে কাজ করে, অলংকৃত করে। অর্থাৎ এটা আমাদেরকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এটা আমরা ভালোভাবে নিতে পারলে আমাদের সেন্টেন্স গুলো সুন্দরভাবে অর্গানাইজড হবে। এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে প্রেপোজিশনটা মূলত কি, এটা কোথায় বসে, অবস্থানটা কি। দেখেন, আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে বলছিলাম যে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকে। দেখেন, একটা বাক্যের সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন। এই নাউন প্রোনাউন কি? ওই যে আমি একদম সেকেন্ড ফ্রি ক্লাসে বলছিলাম যে আপনি ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে আমাদের মূলত শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডস। একটা বাক্য তৈরি করতে গেলে শব্দ লাগে। একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই মূলত আমরা সেন্টেন্স বা বাক্য বলি। এখন একটা বিষয় একটু বোঝেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, একটা সেন্টেন্সের ভিতর ব্যবহৃত যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে।
একদম শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন অথবা প্রোনাউন হয়, তারপরে ভার্ব থাকে, তারপরে এক্সটেনশনে মোস্ট অফ দ্য টাইম নাউন বা প্রোনাউনই বসে। এই যে প্রেপোজিশন, এগুলো, এই প্রেপোজিশনটা কি 8 প্রকার পার্টস অফ স্পিচের একটা পার্ট। এইটা কোথায় বসে? এইটা হচ্ছে, মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ভার্বের পর এক্সটেনশনে যে নাউন বা প্রোনাউনটা থাকে, বা অবজেক্টের স্থানে যে নাউন বা প্রোনাউনটা থাকে, ঠিক তার আগে মূলত প্রেপোজিশনটা বসে। প্রেপোজিশনের কথা কি বলছে? প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাকে প্রেপোজিশন বলে। অর্থাৎ দেখেন, এই যে একটা জায়গা, এইরকম জায়গায় মূলত প্রেপোজিশনের অবস্থান। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, দেন এক্সটেনশন। এইখানে যে ওয়ার্ডটা থাকে, নাউন হোক, নাউন ফ্রেজ হোক, ঠিক তার আগে মূলত এইরকম পজিশনে প্রেপোজিশনটা থাকে। যেমন হি গোস টু স্কুল, উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে। তাহলে এই টু, অন, ফ্রম, এগুলো হচ্ছে সবই আমাদের কি? প্রেপোজিশন। তাহলে আরেকটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। এইখানে আমি আপনাদের আগে প্রেপোজিশন ডিকশনারি নিয়ে একটু কথা বলবো। অর্থাৎ প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড গুলো মূলত কোন জায়গায় ব্যবহৃত হয়, এদের অ্যাকচুয়াল অর্থটা কি। এরা মূলত নির্দিষ্ট কোনো অর্থ প্রদান করে না, তো কোন সেন্সে এরা ব্যবহৃত হয়, এটা নিয়ে আগে একটি কনসেপ্ট বা ধারণা আপনাদেরকে আমি দিব। দেওয়ার পর এখানে 30টা প্রেপোজিশনের মোস্ট ইউজফুল যে 30টা প্রেপোজিশন, তার ডিটেলস ব্যবহার দেওয়া আছে, সেইটা আমি আপনাদেরকে বলবো। অনেক সুন্দরভাবে আপনারা এটা ডেভেলপ করতে পারবেন, আপনারা এটা শিখতে পারবেন। এবং এই 30টা প্রেপোজিশন যদি কেউ কাভার করতে না পারেন, ডেভেলপ করতে না পারেন, এর ভিতর থেকে আমি আবার 12টাকে আলাদা করে দিয়েছি, যে 12টি প্রেপোজিশন মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইফেক্টিভ, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে, আবার আমাদের স্পিকিং এ, আমাদের রাইটিং এ আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ অ্যাটলিস্ট ওই 12টি প্রিপোজিশন সম্পর্কেও যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা আসে, আপনি যে কোনো জায়গায় আপনার কথাবার্তা ভালোভাবে চালিয়ে যেতে পারবেন প্রেপোজিশন ব্যবহার করে। তো আমরা আগে ডিকশনারি নিয়ে কথা বলবো, কারণ এইটা বুঝতে পারলে এই যে 30টা প্রেপোজিশনের ব্যবহার, এইটা বোঝা অনেক সহজ হবে। এটাকে স্কিপ করে এটা বোঝা যাবে না। আমি যেভাবে বলছি সেটা একটু বোঝেন। দেখেন, প্রেপোজিশনের গুরুত্বটা আগে বুঝতে হবে, এবং প্রেপোজিশন অনেক আছে, তার ভিতরে কোনটা মোস্ট অ্যাক্টিভ এইটা আমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। কোনটা মোস্ট পাওয়ারফুল? পাওয়ারফুল মানে কি? এমন কিছু প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ড আছে যেগুলো বিভিন্ন সেন্সে ব্যবহৃত হতে পারে, সেটা নিয়ে ভালোভাবে কভার করতে হবে, ডিসকাস করতে হবে। তো আমি এক এক করে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় দেখার চেষ্টা করবেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। জাস্ট ওয়েট। ওকে, সো দেখেন এখানে প্রথম যে প্রেপোজিশনটি আপনারা দেখতে পাচ্ছেন, টু। এটা মোস্ট ইউজফুল একটা প্রেপোজিশন। অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের সেন্টেন্সের বিভিন্ন জায়গায় কিন্তু এই টু ব্যবহার করে থাকি। টু মূলত কোথায় বসে দেখেন? নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। এই প্রত্যেকটা প্রেপোজিশনের কিন্তু ডিটেলস ব্যবহার দেওয়া আছে, আমি আবারও বলছি। বাট আমাদের আগে এইখান থেকে একটু দেখতে হবে মেইনলি এটা কোন জায়গায় বসে। তো কি বলছে? টু এর ব্যবহারটা কি? নির্দিষ্ট দিকে, কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে মূলত টু প্রেপোজিশন ব্যবহৃত হয়ে থাকে। সেটা কেমন? হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা দিকে যাওয়া বোঝায়। হি কামস টু মি, সে আমার কাছে আসে। এই যে কারো প্রতি বা কারো পর্যন্ত যাওয়া আসা বোঝাতে টু প্রেপোজিশনটা বসে। হি ইজ গোয়িং টু দ্য পার্ক, সে পার্কে যাচ্ছে। তাহলে আগে এই একটা বিষয় মনে রাখেন, যে টু প্রেপোজিশন মূলত কোনো একটা দিকে যাওয়া বোঝায়, এবং এই দিকটা হতে হয় সার্টেইন, মানে নির্দিষ্ট কোনো দিক। আবার বলছি, নির্দিষ্ট কোনো দিক, সার্টেইন একটা ডেস্টিনেশনে যাওয়া এবং আসা বোঝাতে, বা কোনো ব্যক্তির কাছে আসা যাওয়া বোঝাতে কারো প্রতি বা পর্যন্ত আমার এই টু প্রেপোজিশনটি বসে। আমরা আবার এখানে আসবো, একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়। এখানে দেখেন আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে টুয়ার্ডস। এইটার সাথে অনেকেই পরিচিত না, অনেকের কাছে এটা আনফ্যামিলিয়ার বা অপরিচিত মনে হতে পারে। টুয়ার্ডসটা কি দেখেন? টুয়ার্ডস অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে মূলত টুয়ার্ডস প্রেপোজিশন বসে থাকে। আবারও বলছি, অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে। কেমন সেটা? আমি যদি একটু ডিটেলস এক্সাম্পল আপনাকে দেই, মনে করেন আজকে সারা দিন আপনি
কোনো কাজ করেননি, বাসায় শুয়ে আছেন, ঘুমায় আছেন, একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি বাসায় ঘুমায় আছেন, আপনার সন্ধ্যার দিকে আর ভালো লাগতেছে না, সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে। আপনার মনে হচ্ছে আমার আহ, মানে আই ফিল ভেরি মনোটোনাস লাইফ, সো আই নিড টু গো আউটসাইড, আমার বাইরে যাওয়া দরকার। আপনার মনে হচ্ছে যে যদি একটু বাইরে যেতে পারতেন, বাইরের হাওয়া খেয়ে আসতে পারতেন, আপনার মনে হয় ভালো লাগতো। এই জায়গাটার কথা ভেবে, এই বিষয়টা ভেবে আপনি একটু বাইরের দিকে গেলেন। এখন যাওয়ার আগে আপনি বলছেন, জাস্ট ওয়েট, এখন বাইরে যাওয়ার আগে আপনি আপনার আম্মুকে বলছেন যে আম্মু, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। বা আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে, আপনি এটা বলছেন আমি একটু মাঠের দিকে যাচ্ছি। একটা পার্ক আছে, আপনি বলছেন আমি একটু পার্কের দিকে যাচ্ছি। অর্থাৎ আপনার বাসায় থাকতে ভালো লাগছে না, তাই আপনি বের হয়ে যাচ্ছেন। আপনি যে একদমই বাজার পর্যন্ত যাবেন এটা আপনি কিন্তু শিওর না। আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন, মাঝপথে ফিরেও আসতে পারেন, আপনার ভালো লাগছে না তাই আপনি বের হচ্ছেন। অর্থাৎ ওই যে যাওয়ার যে ওয়েটা, আপনার যে ডেস্টিনেশনটা, সেটা আনসার্টেইন, অনির্দিষ্ট। এই জায়গায় মূলত টুয়ার্ডস প্রেপোজিশন বসে। আই এম গোয়িং টুয়ার্ডস দ্য পার্ক, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল। অর্থাৎ টুয়ার্ডস মিনস আনসার্টেইন ডেস্টিনেশন, আর টু মিনস সার্টেইন ডেস্টিনেশন। আই এম গোয়িং টু দ্য স্কুল, আমি স্কুলে যাচ্ছি, স্কুলেই যাচ্ছি, দ্যাট ইজ মাই সার্টেইন ডেস্টিনেশন। আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি। অর্থাৎ ঠিক স্কুল পর্যন্ত যাব কিনা আমি জানি না, আমি বলতে পারি না, আমার ভালো লাগছে না তাই আমি যাচ্ছি। সো এই হচ্ছে পার্থক্য, একটু বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন অ্যাট, স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। অ্যাট প্রেপোজিশনটা তাহলে কোথায় বসে? মেইনলি দুইটা জায়গায়, আগে এটা মনে রাখেন। একটা হচ্ছে প্লেসের আগে, এবং এটা তুলনামূলক ছোট জায়গার আগে বোঝায়, যেমন বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, হ্যাঁ, অডিটোরিয়াম, স্টেডিয়াম, হ্যাঁ, ছোট যে কোনো জায়গার পূর্বে অ্যাট প্রিপোজিশন বসে। এছাড়া অ্যাটের যে মেইন ব্যবহার সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের পূর্বে, অর্থাৎ বিফোর দ্য সার্টেন টাইম। সার্টেন টাইম বলতে শার্প টাইম, শার্প টাইম বলতে ঘড়ির কাঁটা। অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা। যেমন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাকে ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তাহলে ইংলিশটা কি হবে? I'll take your class at 10 p.m. I'll take your class at 10 p.m. এই যে সার্টেন টাইমের আগে আমি অ্যাট বসালাম। এইটাই হচ্ছে মূলত স্থান বা সময় বা নির্দিষ্ট সময় বোঝাতে। অর্থাৎ সার্টেন টাইম, সে সকাল 9টায় ইউনিভার্সিটিতে যায়, তাহলে ইংলিশটা কি হবে? হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 9 a.m. অর্থাৎ একদম ঘড়ির কাঁটা বা সার্টেন টাইমের আগে অ্যাট বসে। এছাড়া আমি কি বললাম, যে কোনো প্লেসের আগে, এবং প্লেসটা হয় তুলনামূলক ছোট জায়গা। সেটা কেমন, আমি যদি আরেকটা দেখি তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। দেখেন এইখানে কি বলছে, ইন। ইন প্রেপোজিশন কোথায় বসে? বলছে মাস বা বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। যেমন আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। অর্থাৎ এটা মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে জায়গাকে বা প্লেসকে ইন্ডিকেট করতে মূলত অ্যাট এবং ইন, এই দুইটা প্রেপোজিশন মোস্ট অফ দ্য টাইম ব্যবহৃত হয়। কি কি? অ্যাট এবং ইন। তো তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। ঢাকা বড় জায়গা, একটা ক্যাপিটাল, রাজধানীকে বোঝাচ্ছে, এজন্য তার আগে ইন। আর মিরপুর ছোট জায়গা হওয়ায় তার আগে অ্যাট প্রেপোজিশন বসেছে। আই লিভ অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। অর্থাৎ দুইটা জায়গার ভিতর যদি কম্পেয়ার করা হয়, বড়টার আগে ইন, ছোটটার আগে অ্যাট। মিরপুর আর ঢাকার ভিতর ঢাকা বড়, মিরপুর ছোট, এই জন্য সেখানে অ্যাড বসেছে। ঢাকা আর বাংলাদেশের ভিতর বাংলাদেশ বড়, ঢাকা ছোট, এজন্য এখানে ঢাকার পূর্বে অ্যাড বসেছে। তো এটা আপনাকে বুঝতে হবে। আই মিন, সব মেইন কথা হচ্ছে আহ, যে কোনো একদম ছোট জায়গা, যেটা আমি বললাম, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, স্টেডিয়াম, অডিটোরিয়াম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, অফিস, কোর্ট, কোম্পানি, এই ধরনের কোনো প্লেসের আগে মূলত অ্যাড বসে। আদারওয়াইজ এই যে ক্যাপিটাল অর সিটি অর কান্ট্রি, এইসব জায়গার আগে, প্লেসের আগে, বড় জায়গার আগে ইন প্রেপোজিশনটাই বসে। ঠিক আছে? এছাড়া মাস বা বছর, মান্থ অর ইয়ার, যেমন হি ওয়াজ বোর্ন ইন জানুয়ারি, অর্থাৎ সে জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বোর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। এই যে সাল বা মাস বোঝাতে মূলত ইন প্রিপোজিশনের ব্যবহারটা হয়। কোনো ভাষা বা বিষয়,
কোনো ভাষা বা বিষয়, যেমন সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ। যেমন দেখেন, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম, এই যে সাবজেক্ট। হ্যাঁ, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, এর আগে আমার ইন প্রেপোজিশনটা বসছে। আচ্ছা, এই জায়গাটাতে আমি দুটো এক্সাম্পল লিখেছি। এর একটা কারণ আছে, দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, বাট হি ডাইড ইন 1941, সে 1941 সালে মারা গিয়েছিল। এই জায়গাটা একটা বিষয় খেয়াল করেন, ওয়াজ প্লাস বর্ন, বিয়ার থেকে বর্ন, জন্মগ্রহণ করা। কিন্তু যখন আমি বলছি সে 1941 সালে মারা গিয়েছিল, জাস্ট ডাই, DIE, ডাই মানে মারা যাওয়া, এর পাস্ট ফর্ম V2 হচ্ছে ডাইট। অর্থাৎ এখানে যে সেন্টেন্স গুলো লিখছি সবগুলোই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। বাট ফার্স্ট যে তিনটা সেন্টেন্স আপনারা দেখছেন, অসবর্ন, 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 এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আর হি ডাইড ইন 1941, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম। আর প্যাসিভ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এখানে ওয়াজ ওয়্যার কেন বসলো জানেন? এই বাক্যগুলো খোলা চোখে দেখলে কিন্তু মনে হচ্ছে না এগুলো প্যাসিভ, এই যে হি ওয়াজ বর্ন। কারণ দেখেন, যে কোনো কবি, সাহিত্যিক, লেখক, যে কোনো ব্যক্তির জন্মসাল প্রকাশ করতে গেলে মূলত প্যাসিভ মেনটেন করতে হয়। এর কারণ হচ্ছে এটা খোলা চোখে ওইভাবে দেখা যায় না। কারণ একটা ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে ইনঅ্যাক্টিভ থাকে। তার মা তাকে জন্ম দেয়, তার মায়ের পেট থেকে সে বের হয়। অর্থাৎ আহ, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, এরকম যে কোনো কবি, লেখক, সাহিত্যিক কারো জন্মসাল ডিসক্রাইব করতে গেলে বা বলতে গেলে এই ওয়াজ প্লাস V3 ব্যবহার করতে হয়। এর কারণ কি বললাম, মানুষ যখন জন্মগ্রহণ করে সে নিজে নিজে করে না, তাকে জন্ম দেওয়া হয়, তার মা তাকে জন্ম দেয়। অর্থাৎ সাবজেক্টে যে আছে ওটাকে দেখলে আপনার মনে হতে পারে অ্যাক্টিভ, বাট অ্যাকচুয়ালি সেটা প্যাসিভের সেন্টেন্স, এই জন্য ওয়াজ প্লাস V3 হয়। কিন্তু একজন ব্যক্তি নিজে নিজে মারা যেতে পারে, এই জন্য সেখানে প্যাসিভ হয় না, হি ডাইড ইন 1941। আশা করি জায়গাটা বুঝতে পারছেন, বুঝতে পারলে ভালো, না পারলে আরো ভালো। আচ্ছা, আহ না পারলে আরো ভালো কেন, আমার টেনশনই করা লাগবে না বিষয়টা নিয়ে, তাই না? তো দেখেন, আরেকটা কথা আমি বলি, এই যে ইনের ব্যবহারটা বলছে কোনো ভাষা বা বিষয়। যেমন আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম, এটা একটা ভাষা, সো আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, সে ইংরেজিতে কথা বলে, হি স্পিক্স ইন ইংলিশ। বিষয় বা সাবজেক্টটা কেমন? আমরা অনেকেই এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে ইংলিশে ডেসক্রাইব করতে পারি না। পারি? আপনার বিভিন্ন প্রেজেন্টেশনে, ভাইভাতে, বিভিন্ন অফিসে জিজ্ঞাসা করে না, হোয়াটস ইয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনি কোন জায়গা থেকে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন। আমরা অনেকে এটা কারেক্ট গ্রামার ঠিক রেখে, প্রেপোজিশন ঠিক রেখে বলতে পারি না। আপনি কোথায় পড়াশোনা করছেন, ওয়ার আর ইউ স্টাডিং নাও, কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, ইন হুইচ সাবজেক্ট আর ইউ স্টাডিং রাইট নাও। আমি যদি আপনাকে কোশ্চেন করি আপনি উত্তর দিতে পারবেন? অনেকে এরকম বলে, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। এই যে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা, অর্থাৎ আমার দুইটা ফ্রেজের ভিতর আমার কোনো প্রেপোজিশনের কানেকশন হলো না, প্রেপোজিশন আমি বসালাম না, এইভাবে সেন্টেন্স হয় না, খাপছাড়া খাপছাড়া হয়ে যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, ইংলিশে কিভাবে বলবেন? আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। সো এই যে সাবজেক্ট বা বিষয়, এর আগে ইন বসাতে হয়। কেমন দেখেন এইগুলো কারেক্ট ওয়েতে কিভাবে বলা যায়, আমরা অনেকে এটা কারেক্ট গ্রামার ঠিক রেখে বলতে পারি না। যদি আপনার পড়াশোনা কমপ্লিট হয়ে থাকে, আপনি বলেন এইভাবে, আই হ্যাভ কমপ্লিটেড, আপনি অনার্স করলে মাই গ্রাজুয়েশন, মাস্টার্স করলে আপনি বলেন যে কোনো একটা, আপনি ডিগ্রির নাম মেনশন করেন, পোস্ট গ্রাজুয়েশন ইন ইংলিশ। অর্থাৎ সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাতে হবে। আর যে জায়গা থেকে, যে প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন তার আগে ফ্রম বসাবেন। থেকে, হতে বা বিচ্যুত বোঝাতে ফ্রম বসে, ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। কিন্তু যারা রাইট নাও কোনো একটা জায়গায় পড়াশোনা করছেন, আই এম স্টাডিং BA অনার্স, অর্থাৎ ইংলিশে আপনি পড়ছেন ঠিক আছে, যে সাবজেক্টে আপনি পড়েন তার আগে কোর্সের নামটা মেনশন করতে হয়। বিএ মানে কি, ব্যাচেলর অফ আর্টস ইন অনার্স। অর্থাৎ আপনাকে বুঝতে হবে প্রোগ্রামের নাম মেনশন না করলে, যখন বাইরের কান্ট্রির কোনো মানুষের সাথে আপনি কনভারসেশন বা কমিউনিকেশন করবেন, ফরেনারদের সাথে কথা বলবেন, সব দেশের এডুকেশনাল লেভেল বা সিস্টেম সেম না। মনে করেন আপনি ঢাকা কলেজে পড়েন, এখন আপনি যদি বলেন আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, এখন ঢাকা কলেজে তো ইন্টারও আছে, অনার্সও আছে, মাস্টার্স আছে, তাহলে আপনি ইন্টারে পড়ছেন না অনার্সে পড়ছেন না মাস্টার্সে ইংরেজি পড়ছেন, আরেকজন বুঝবে কিভাবে? এই জন্য প্রোগ্রামের নাম মেনশন করতে হয়। এই যে BA অনার্স, আপনার যদি সায়েন্সের সাবজেক্ট হয় BSc, সরি, আপনার যদি ইসের, এটা কি বলে,
সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট হয়, যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই ধরনের সাবজেক্ট যদি থাকে, এগুলো বললে তার আগে প্রত্যেকটা সাবজেক্ট যে কোনো একটা প্রোগ্রামের আন্ডারে থাকে, তাই না? বিএসসি মানে কি, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। তাহলে আপনি এরকম বলতে পারেন, আমি স্টাডিং বিএসসি ইন পলিটিক্যাল সায়েন্স। আপনি যদি অ্যাকাউন্টিং এ পড়েন, আপনি যদি ম্যানেজমেন্টে পড়েন, ফাইন্যান্সে পড়েন, তখন আপনাকে বলতে হবে I am studying BBA, Bachelor of Business Administration, বা MBA, Masters of Business Administration। এই যে প্রোগ্রামের নামটা মেনশন করে সাবজেক্টের নাম মেনশন করবেন, ইন প্রিপোজিশন বসিয়ে, ইন অ্যাকাউন্টিং, ইন ম্যানেজমেন্ট, ইন ফিনান্স। সো এইভাবে কথাগুলো বলতে হবে। আর যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করছেন, অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইডেন মহিলা কলেজ, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, রাইট নাও আপনি কোনো একটা জায়গায় পড়াশোনা করছেন, স্টাডি করছেন, তখন আপনি ওই প্রতিষ্ঠানের আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। আর পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে একটা জায়গা থেকে, তখন আপনি ওই প্রতিষ্ঠানের আগে ফ্রম বসাবেন। পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে ফ্রম বসাবেন, কারণ ওইখান থেকে আপনি চলে আসছেন, থেকে হতে বিচ্যুত। আর সেখানে এখনো স্টিল ইউ আর স্টাডিং দেয়ার, ইউ হ্যাভ টু ইউজ অ্যাট বিফোর দ্য নেম অফ ইনস্টিটিউশন। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড আপনার সাবজেক্টের আগে ইন, প্রতিষ্ঠানের আগে অ্যাট, আর পড়াশোনা কমপ্লিট হলে সাবজেক্টের আগে ইন, প্রতিষ্ঠানের আগে ফ্রম, এটা বসাতে হয়। এরপর দেখেন, আমি যদি আরেকটু সামনে আসি, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। দেখেন, যেগুলো এক কথায় হয়ে যায় বা যেগুলো সহজ, সেটা নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নেই। যেগুলো মোস্ট পাওয়ারফুল, যেগুলো ডিফারেন্ট সেন্সে ব্যবহৃত হয়, সেটা নিয়ে আমি কথা বলবো। বিটুইন মানে দুইজন ব্যক্তি। যেমন আমি যদি বলি, অ্যাপলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য অ্যাপল বিটুইন রহিম অ্যান্ড করিম। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন রহিম অ্যান্ড করিম। যদি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়, তখন আপনার কি হয়, অ্যামাং। অর্থাৎ ডিভাইড দ্য অ্যাপল অ্যামাং রহিম করিম অ্যান্ড জসিম। ডিভাইড দ্য অ্যাপল অ্যামাং রহিম করিম অ্যান্ড জসিম, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে অ্যামাং এটা বসে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এরপর দেখেন একটা প্রেপোজিশন আছে, অন, অ্যাবাভ অ্যান্ড ওভার। এই তিনটা প্রেপোজিশন আপনাকে একসাথে শিখতে হবে। আবারও বলছি, অন, অ্যাবাভ অ্যান্ড ওভার। এই একসাথে কেন শিখতে হবে জানেন? এই তিনটা প্রেপোজিশনের একটা কমন মানে হচ্ছে উপরে। দেখেন, অন মানে উপরে, অ্যাবাভ মানেও উপরে, ওভার এর মানেও উপরে, বাট দেয়ার আর সাম ডিফারেন্স, এদের কিছু পার্থক্য আছে। বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যদি প্রেপোজিশন থেকে কোনো কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই জায়গা থেকে আসে। যেমন এরকম একটা কোশ্চেন থাকে, মনে করেন, দ্য বার্ডস আর ফ্লাইং ড্যাশ দ্য ট্রি, পাখিগুলো উড়ছে, অন দ্য ট্রি, ওভার দ্য ট্রি, অ্যাবাভ দ্য ট্রি, কোনটা হবে? সো এটা আমাকে একটু বুঝতে হবে। তার আগে দেখেন, আমি আরেকটা বিষয় বলবো। এখানে দেখেন, অন, অন মানে আমরা জানি উপরে, তাই না? বাট এটা শুধু এই অর্থ দেয় না, এটা আরেকটা অর্থ দেয়। বলছে অন স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে বসে। এছাড়া কোনো বার বা তারিখের পূর্বে অন বসে, এই বিষয়টা কি আপনাকে একটু ফোকাস করতে হবে, খেয়াল করতে হবে। আমি আগে এই জায়গাটা একটু ক্লিয়ার করি, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। আলাদা আলাদা করে বোঝালে আপনাদের বুঝতে সহজ হবে। একটু এই জায়গাটাই ফোকাস করেন, কারণ এটা না বুঝলে হবে না। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন আছে মূলত তিনটা। আবারও বলছি, কি? টাইম রিলেটেড মানে সময়কে মেনশন করার জন্য বসে, টাইম রিলেটেড প্রেপোজিশন। এটা কি কি? টাইম রিলেটেড হচ্ছে অ্যাট, মনে রাখবেন, ইন, আর একটা হচ্ছে অন। মানে এদের কিন্তু অন্যান্য জায়গায় ব্যবহার আছে, অন্য সেন্সে, অন্য অর্থে এরা বসে, বাট সময়কে মেনশন করার জন্য, যে কোনো টাইমকে মেনশন করার জন্য মেইনলি, মোস্ট অফ দ্য টাইম এই তিনটা প্রেপোজিশন বসে। এখন কোনটা কোথায় বসে, অ্যাট কোথায় বসে? ওই যে বললাম, সার্টেন টাইমের আগে। যেমন এই যে, আই উইল টেক ইউর ক্লাস, আমি আপনাদের ক্লাস নিব, অ্যাট 9 AM, অ্যাট 9 PM, আমি রাত 9টায় আপনাদের ক্লাস নিব। এই যে সার্টেন টাইমের আগে অ্যাট বসে। ইন কোথায় বসে? মাস বা বছরের আগে। যেমন আমি যদি এরকম একটা কথা বলি, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, বলতে পারেন ইংরেজি কি? পারবেন না। কেন জানেন? এটা প্যাসিভ ভয়েস। আমি লাস্ট ক্লাসে প্যাসিভ নিয়ে আলোচনা করছিলাম। মোস্ট অফ দ্য সেন্টেন্স আমরা ডে টু ডে লাইফে বাংলায় প্যাসিভ ব্যবহার করে বলি, বিভিন্ন কনভারসেশন কমিউনিকেশনে, বাট ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে কথা বলতে পারি না। কি বললাম? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। এটা ইংলিশে এরকম হবে যে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট was organized
organized language movement was organized in 1952. Language movement ভাষা আন্দোলন was organized in 1952। তাহলে দেখেন সালের আগে ইন বসালাম। আমি যদি বলি আহ ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, ইংরেজি কি জানেন? বলতে পারি না আমরা, কেন জানেন? কারণ এটা প্যাসিভ ভয়েস। আমরা পালন করি যদি বলি এটা সহজ হয়, কিন্তু ওই যে পালন করা হয় এটা প্যাসিভ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় ফেব্রুয়ারি মাসে। ইন্টারন্যাশনাল, হ্যার ইউ ক্যান সি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ ইজ অবজার্ভ, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, দেখেন, ইন ফেব্রুয়ারি, ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিন্তু এই জায়গাটাতে আমি যদি কথাটা এইভাবে বলি, এই জায়গাটাতে আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন কিন্তু আমি আর ইন বসাতে পারবো না। তখন আমাকে বসাতে হয় ওয়ান, তখন আমাকে বসাতে হবে অন 21st ফেব্রুয়ারি, অর্থাৎ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 21st ফেব্রুয়ারি। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো জানেন? বিষয়টা হচ্ছে যদি ডে আর ডেট থাকে, বার বা তারিখ, তাহলে অন বসে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16th ডিসেম্বর, অর্থাৎ সে আগামী সোমবার আমার অফিসে আসবে, হি উইল কাম টু মাই অফিস অন মানডে, অন মানডে। সো এইভাবে এটা হয়ে থাকে। ইউ হ্যাভ টু টেক ইট, আপনাকে এটা নিতে হবে। আবারও বলছি, সার্টেইন টাইম বা ঘড়ির কাটার আগে অ্যাট প্রেপোজিশন বসে, মান্থ অর ইয়ার মাস বা বছরের আগে ইন বসে, এদের অন্যান্য জায়গায় ব্যবহার আছে, বাট টাইমকে মেনশন করতে অ্যাট, ইন এবং অন, এই তিনটা প্রেপোজিশন বসে। এরপর হচ্ছে মাস বা বছরের আগে ইন বসে, আর বার বা তারিখ, আবার বলছি ডে অর ডেট, এর আগে অন বসে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এনি কাইন্ডস অফ ডে, ইভেন বার্থডে, ওকে, অ্যানিভার্সারি ডে, এনি কাইন্ডস অফ ডে অর ডেট, বার বা তারিখ, এর আগে অন প্রেপোজিশন বসে থাকে। এইটা হচ্ছে মূলত টাইম রিলেটেড প্রেপোজিশনের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন বা নিতে পারছেন। কথা কি ক্লিয়ার করতে পারলাম আমি? সময়কে মেনশন করার জন্য এগুলো বসে, বুঝতে পারছেন কোথায় কোনটা বসে তাহলে? সার্টেইন টাইমের আগে অ্যাট, মাস বা বছরের আগে ইন, ডে অর ডেট দিন বা তারিখের আগে অন। ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এরপর দেখেন কোথায় ছিলাম। প্র্যাকটিক্যালি শিখতে হবে। প্র্যাকটিক্যালি যদি শিখতে শিখতে না পারেন, ভাষার ডেভেলপমেন্ট কখনোই আসে না। এই লাইভ ক্লাস করার বেনিফিট কি জানেন? দেখেন, এই যে আমি বিষয়গুলো দেখাচ্ছি, বিষয়গুলো পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি? প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। আমি আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয় পড়ানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়ার, যাতে করে স্টুডেন্ট এটা নিতে পারে। দেখেন, এই যে প্রেপোজিশনের টপিক, আপনি আহ, যে কোনো গ্রামার বইতে যান, ইংলিশের যে কোনো লেখকের বই পড়েন, যে কোনো জায়গায় আপনি অনলাইনে ইন্টারনেটে সার্চ দেন যে প্রেপোজিশন লিখে, এগুলো সব আপনি পাবেন। এই যে যা যা দেখাচ্ছে এগুলো সব আপনি পাবেন। পেলে কি হবে? একটা বই থেকে আপনি পড়লেন, পড়লে কি হবে? আপনি গতানুগতিক ধারায় পড়ে যাবেন। যে এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে, অন বলতে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝায়, অ্যাবভ বলতে স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝায়, ওভার বলতে চলমান বস্তু। এইগুলো আপনি পড়লেন, পড়ে কি ঘোড়ার ডিম হবে? কিছুই হয় না। আপনি পড়ে গেলেন আপনার মতো করে, আপনি কিছুই বুঝলেন না। এটা ভাষা। ভাষা শিখতে গেলে এইভাবে পড়া বিষয় না, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে এটাকে অ্যাডাপ্ট করতে হবে, এটাকে ইনভলভ করতে হবে প্র্যাকটিক্যালি, কনভারসেশন বা কমিউনিকেশনে। তা না হলে কখনোই ডেভেলপ করা যায় না। এই যে আমি এত এত এক্সাম্পল দিচ্ছি, এত কথা বলছি, কেন বলছি? যাতে করে এটা আপনি ধরে রাখতে পারেন। এই ধরে রাখতে না পারলে তো হবে না, এগুলো তো গতানুগতিক ধারায় পড়ে গিয়ে মুখস্থ করা জিনিস না। মুখস্থ করে কতগুলো বিষয় ধরে রাখা যায়? এই দেখেন, এই তিনটা প্রেপোজিশনের পার্থক্য কি? অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে। অন বলছে যে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝায়। যেমন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, আই ক্যান সে দ্যাট দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল। আমার টেবিলের উপর একটা ডেস্কটপ আছে, দ্য ডেস্কটপ ইজ অন মাই টেবল। একটা পানির বোতল আছে, দ্য বোতল অফ ওয়াটার ইজ অন মাই টেবল। এখানে আমি অনের ব্যবহার করছি কেন? এই অবজেক্টগুলো আমার টেবিলকে স্পর্শ করে আছে। কিন্তু অ্যাবাবের ব্যবহারটা কোথায় হয়? যখন
অবজেক্টকে স্পর্শ না করে একটা সেপারেট দূরত্বে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকে, তখন অ্যাবাভ এর ব্যবহার হয়। যেমন আমি আপনাদের ক্লাস দিচ্ছি, আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে, অলের সাথে লাগানো। কোথায় আছে বলছি? আমার মাথার উপর। এখানে কম্পেয়ার কার সাথে করছি? আমার মাথার সাথে। দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড। আমার মাথার উপর একটা এসি আছে, এয়ার কন্ডিশন। সেটা কোথায় আছে? আমার মাথার উপরে। মাথা থেকে একটা সেপারেট দূরত্বে আছে। তো আমি কম্পেয়ার করছি কার সাথে? আমার মাথার সাথে। দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড। এই এই যে লাইট বা এসি, এটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে একটা সেপারেট দূরত্বে উপরে স্থির অবস্থায় যদি কোনো কিছু থাকে, তখন অ্যাবাভ এর ব্যবহার হয়। ওভারটা কি? অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান যদি থাকে। আমার মাথার উপর একটা সিলিং ফ্যান আছে এবং সেই ফ্যানটা ঘুরতেছে। আই ক্যান সে দ্য সিলিং ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। দ্য সিলিং ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড। পাখিগুলো গাছের উপর দিয়ে উড়ে যাচ্ছে, একটা গাছ, এই গাছটাকে স্পর্শ না করে উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে। দ্য বার্ডস আর গোয়িং ওভার দ্য ট্রি। প্লেনটা এইমাত্র উড়ে চলে গেল। দ্য প্লেন ইজ গোয়িং, দ্য প্লেন হ্যাজ গন ওভার দ্য ল্যান্ড, ওভার দ্য ল্যান্ড। সো এই হচ্ছে ওভারের ব্যবহার। যখন ক্রিকেট খেলা হয়, কমেন্ট্রিতে ধারাভাষ্যকাররা বলেন একটা ব্যাটসম্যান যদি ছয় মারে, ছয় মারা মানে কি? বলে যখন হিট করে, বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে উপর দিয়ে একটা গতিশীল অবস্থায় বাউন্ডারির ওই পার গিয়ে পড়ে। অর্থাৎ দেখবেন কমেন্ট্রিতে বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি। কেন বলে? ওই বলটাকে যখন হিট করছে, বলটা গ্রাউন্ডকে স্পর্শ না করে একটা গতিশীল অবস্থায় উপর দিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত ওভারের ব্যবহার। আমার হাতে একটা ফোন আছে। এখন এই ফোনটা আমি যদি আমার 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 কথাটা বোঝেন, আমার আমার হাতে মনে করেন একটা ফোন। এখন এই এই যে ফোনটা আপনি দেখছেন, এই ফোনটা আমার মাথার উপর যদি আমি রাখি, আমার মাথাকে স্পর্শ করে, আমি বলতে পারি দ্য ফোন ইজ অন মাই হেড। এটা যদি জাস্ট এরকম একটা সেপারেট দূরত্বে থাকে এবং আমার মাথাকে স্পর্শ না করে, এখানে কম্পেয়ারটা মাথার সাথে করব। দ্য ফোন ইজ অ্যাবাভ মাই হেড। কিন্তু এটা যদি আমার মাথার উপর এরকম চলতে থাকে, আমার মাথার উপর এই ফোনটা যদি এরকম চলতে থাকে, আমি বলতে পারি দ্য ফোন ইজ গোয়িং ওভার আওয়ার হেড, দ্য ফোন ইজ মুভিং ওভার আওয়ার হেড। অর্থাৎ অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে ওভার বসে, অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থা বোঝাতে বাব বসে, অবজেক্টকে স্পর্শ করে উপরে স্থির অবস্থা বোঝাতে অন বসে। তাহলে আপনারা একটু দেখেন এই জায়গাটাতে, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। এখানে কি হবে? অন, অ্যাবভ এবং ওভারের ভিতর কোন প্রেপোজিশন বসবে? ওভার বসবে। কিন্তু আই হোপ আপনারা এখানে বুঝতে পারছেন। আমি কি আপনাদের এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম? বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এই জায়গা থেকেই আসে। আমি কি বোঝাতে পারছি আপনাদের কোথায় কোনটা বসবে? তিনটা প্রেপোজিশনেরই তিনটা প্রেপোজিশনেরই কমন মিনিং হচ্ছে উপরে। তিনটা প্রেপোজিশনেরই কমন মিনিং কি? উপরে। বাট পার্থক্যটা কি? আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এইভাবে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে হয়, তাহলে ভাষা দ্রুত শেখা যায়। আমি যাদেরকেই শেখাই, প্র্যাকটিক্যালি শেখাই। আগামীকাল থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু। আপনারা ভর্তি হয়েছেন, যারা আসবেন তারা বুঝতে পারবেন আপনি এখান থেকে কি পাচ্ছেন। এই কোর্সটা থেকে জাস্ট 2,000 টাকার একটা কোর্স, বাট এই যে ক্লাসটা আমি নিচ্ছি, আপনি অফলাইনে 10,000 টাকা, 15,000 টাকা দিয়ে একটা বিসিএস এর কোচিং এ ভর্তি হন, আইএলস এর একটা কোচিং এ ভর্তি হন, এতটা ডিটেলস কেউ দেখাবে না। আমি কেন এই কথাটা বলছি? যারা আমার আমার পেইড কোর্সে ভর্তি হতে হবে না, যারা আমার প্রিভিয়াস ফ্রি ক্লাসগুলো করছেন তারা জানেন, যারা করেননি তারা করবেন। আমি প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে শেখাই, আমার ভিতরে যা থাকে সবকিছু দিয়ে দেখানোর, শেখানোর, বোঝানোর চেষ্টা করি। আমি কখনো একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকি না। আপনারা দেখছেন এই যে এক্সাম্পল গুলো আমি দিচ্ছি, এই এক্সাম্পল গুলো আমার মুখস্থ করা, আমার মনে যা আসছে, যেভাবে আসছে আমি তাই বলতেছি আপনাদের সামনে। কিন্তু আমি যেটা বলতেছি, কেন বলতেছি? প্র্যাকটিক্যালি কানেক্ট করে, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করে। অর্থাৎ আমি এই জিনিসটা অলওয়েজ বুঝতে পারি যে একটা স্টুডেন্ট একটা বিষয় পড়ছে, সে কেন পড়ছে সে নিজেই জানে না, যে এই জিনিসটা আমি কেন পড়তেছি, আবার কোন জায়গায় লাগবে। এইটা আমাকে আগে ধরাই দিতে হবে যে আমি যে এই টপিকটার উপর ক্লাস করতেছি, এই লোকটা লেকচার দিচ্ছে, তার লেকচার যে আমি শুনতেছি, আমি শুনবো। আমি ইংরেজি শিখতেছি তাই শুনতেছি, কিন্তু ইংরেজিতে এই যে টপিকটা, এটা ঠিক অ্যাকচুয়ালি কোথায় লাগবে, কেন লাগবে, এইটা কি আমরা বুঝি? আগে এই ইম্পর্টেন্সটা না বুঝতে পারলে ওই জিনিসটা আপনি যখন শুনবেন বা দেখবেন, আমার লেকচার শুনবেন, সেটাকে কিন্তু আপনি ভালোভাবে নিতে চাইবেন না, নিতে পারবেন না। আগে তো গুরুত্বটা বুঝতে হবে জিনিসটার, সেইটা আমি বুঝাতে
বোঝাচ্ছি। এটা বোঝানোর পর আমি কি করতেছি, যে এই বিষয়টা স্টুডেন্টরা কেন পারে না, কোন জায়গায় তাদের সমস্যা। সমস্যা তারা যেটা পড়ে, বইতে যেভাবে দেওয়া থাকে ভাষাগতভাবে, ওইভাবে ডিরেক্ট ওইতে পড়ে গেলে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না। যদি না আমরা প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে পারি, প্র্যাকটিক্যাল লাইফের সাথে বিষয়গুলোকে কানেক্ট করতে পারি, সেই কানেকশন করা, সেইভাবে অ্যাডাপ্ট করা কিভাবে করা যায়, কোন এক্সাম্পল দিলে করা যায়, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি, যাতে আপনি ধরে রাখতে পারেন বিষয়গুলোকে। আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে, বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড এইটার সাথে অনেকেই অপরিচিত। এইগুলোরও ব্যবহার দেওয়া আছে, আমি দেখাবো। এখন সব একসাথে বলতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি স্পিকিং এর একটা জায়গা নিয়েও একটু কথা বলবো। তো এই বিয়ন্ডটা একটু দেখেন, এটা অনেকের কাছে আনফ্যামিলিয়ার বা অপরিচিত লাগতে পারে। আহ বলছে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাইরে, বা সামর্থ্যের বাইরে বোঝাতে বিয়ন্ড বসে। এই প্রত্যেকটারই ডিটেলস দেওয়া আছে, টেনশনের কিন্তু কিছু নাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি, নিচে আছে, আমি দেখাচ্ছি। বাট এখান থেকে যেগুলো মেইনলি দেখানো দরকার, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেটাই আমি এখান থেকে দেখাচ্ছি। কি বলছে দেখেন, আহ নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে, এটা কেমন মনে করেন, আহ আপনি একটা শপিং মলে কিছু ড্রেস কিনতে গেছেন। এখন ড্রেস কিনতে গিয়ে একটা ড্রেস আপনার পছন্দ হয়েছে, সেই ড্রেসের যে প্রাইস, যে মূল্য, যে দাম, অত টাকা আপনার কাছে নেই, অত টাকা আপনার কাছে নেই। এই সিচুয়েশনে আপনি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। আপনার কাছে যে টাকাটা আছে তার থেকে ওই ড্রেসের মূল্যটা অনেক বেশি। তো আপনি কি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট, ইজ বিয়ন্ড মাই বাজেট। অর্থাৎ এই ড্রেসের মূল্যটা, এই পোশাকের মূল্যটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমার কাছে এত টাকা নেই। একটা বাইক কিনতে গেছেন, যে বাইকটা পছন্দ হয়েছে তার যে দাম, ওই টাকাটা আপনার কাছে নেই। সো আপনি বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড মাই বাজেট। ইনটু প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। কেমন সেটা, যেমন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে, আমি এখন রুমে ক্লাস নিচ্ছি, হঠাৎ করে বাইরে থেকে কেউ একজন ঢুকলো, আমি বলতে পারি দ্য বয় এন্টার্ড ইনটু মাই রুম। ওকে, ইনটু অর্থাৎ একটা গতিশীল অবস্থায় কেউ ঢুকতেছে। মনে করেন আপনি একটা ট্রেনে চড়বেন, ট্রেনের টিকিট কেটে রাখছেন, আর ট্রেনটা যখন ছাড়বে সেই টাইমে আপনি পৌঁছাতে পারেননি, কেবল ট্রেনটা ছাড়া শুরু করলো তখন আপনি পৌঁছালেন স্টেশনে, দৌড়াই গিয়ে ট্রেনে উঠতে যাচ্ছেন। ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করছে, আপনি দৌড়াই যাচ্ছেন ট্রেনের ভিতর উঠতে। ওই পাশ থেকে একজন আপনাকে বলছে, প্লিজ ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। বাংলাটা কি বললাম দেখেন, সরি ইংলিশটা কি বললাম, ডোন্ট গেট ইনটু, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। অর্থাৎ চলন্ত ট্রেনে উঠো না, ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন। অর্থাৎ ওই যে আপনি বাইরে থেকে একটা গতিশীল অবস্থায় ভিতরে ঢুকতেছেন, দৌড়াচ্ছেন, ট্রেনের ভিতরে উঠতে যাচ্ছেন, এইখানে মূলত ইনটু প্রেপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে, ইনটু প্রেপোজিশন বসে। এছাড়া দলে দলে ভাগ হওয়া বোঝাতে, যেমন তারা 5টা গ্রুপে বিভক্ত হয়ে গেল, দে হ্যাভ বিন ডিভাইডেড ইনটু 5 গ্রুপস। জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপ, জাতীয় পার্টি 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। সেরকম দলে দলে ভাগ হওয়া বোঝাতে, 10 জনের একটা টিম আছে, ওই টিমটা আবার 5 জনের 2টা গ্রুপে ভাগ হয়ে গেল। দিস টিম হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 2 গ্রুপস, ইনটু 2 গ্রুপস, 2টা গ্রুপে বিভক্ত হয়ে গেল। এইখানে মূলত ইনটু এর ব্যবহারটা হয়। তাহলে ইনটু প্রেপোজিশন মূলত 2টা জায়গায় বসে, একটা হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা, একটা হচ্ছে রূপ পরিবর্তিত হওয়া বা ভাগ হওয়া, যেটাকে বলা হয়। উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, দিয়ে, এগুলো জানেন আপনারা। ডিউরিং মানে সময় ধরে, ফর মানে জন্য, অফ, দেখেন ও অফ, অফ বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে বসে। আপান কোনো ভিত্তির উপর বোঝাতে উইদিন, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমানার মধ্যে বোঝাতে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে উইদিন নিয়ে, কেন আছে এটা দেখেন। একদম ফার্স্ট একটা প্রেপোজিশন নিয়ে আমি কথা বলছিলাম না, যে আহ, আমার বাসায় ভালো লাগছে না, আমি বের হচ্ছি। আনসার্টেন একটা ডেস্টিনেশন যদি বোঝাই, তখন আমাদের টুয়ার্ডস প্রেপোজিশন বসে। যেমন আপনি বলে যাচ্ছেন এটা আপনার বাসায় আম্মুকে, যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, যে আম্মু, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আমি 20 মিনিটের মধ্যে বাসায় ফিরে আসবো। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। এই যে সার্টেন একটা টাইমের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা, সার্টেন একটা টাইমের মধ্যে কোনো কাজ সম্পন্ন করা, এখানে মূলত উইদিন প্রেপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে হতে বা থেকে, অফ মানে এর, এর, এর
কারো অধিকারে অব বোঝাতে, কারো মালিকানায় বোঝাতে ব্যবহৃত হয়। এখন এই যে প্রেপোজিশন গুলো আপনারা এখানে দেখলেন, এই প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেইলস ইউজ, ডিটেইলস ব্যবহার এখানে আছে। এই যে ছোট শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, হি লিভস অ্যাট মিরপুর, হি লিভস অ্যাট নোয়াখালী, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার। এইখানে প্রত্যেকটা প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনি এখানে যত টাইম দিতে পারবেন, যত প্র্যাকটিস করতে পারবেন, তত ডেভেলপ করতে পারবেন। আমি যে কনসেপ্টটা আপনাকে দিলাম, আমি যে ধারণাটুকু দিলাম, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রেপোজিশন গুলো সম্পর্কে আমি আপনাকে একটা কনসেপ্ট বা ধারণা দিয়েছি, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহৃত হয়। আর এইখানে যেটা আছে, এটা আপনার নিজের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। দেখেন, এইটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর আমি যেটা করাই, আমার পেইড কোর্সে প্রিপোজিশনের উপর 4টা ক্লাস আছে, 4টা। একদিন এটা কখনো শেষ করা যায় না। ধারাবাহিকভাবে 4টা ক্লাস আমি যদি করাই, এটা আপনার কাভার হবে। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে, আমি মনে করেন এখানে 30টা প্রিপোজিশনের ব্যবহার আছে, সবগুলোই ডিটেলসে দেওয়া আছে। আপনি মুখস্থ করে কতক্ষণ পারবেন, কত কতগুলো ধরে রাখা যায়? আমি মূলত যেটা করি, আমি কিন্তু প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করাই আমার স্টুডেন্টসদেরকে। একটা প্যাসেজ যখন অ্যানালাইসিস করাই, সেটা স্পিকিং এর জন্য হোক, রিডিং প্র্যাকটিসের জন্য হোক, ওই প্যাসেজের ভিতর যে প্রেপোজিশন গুলো থাকে, ওইটা আমি তাদেরকে স্মরণ করে দিই। এই যে আজকে যেমন আলোচনা করলাম, এরকম বিষয়গুলো আলোচনা করার পর আমি তাদেরকে স্মরণ করে দিই যে দেখেন, এই বাক্যে এই জায়গায় এই প্রেপোজিশনের ব্যবহারটা হয়েছে ঠিক এই কারণে। এইভাবে যদি আপনি 10টা প্যাসেজ সলভ করেন, 10টা প্যাসেজ সলভ করতে গিয়ে যে প্রেপোজিশন গুলো আপনি দেখবেন, যেগুলো আপনি ফেস করবেন, সেগুলো যদি আপনি একটু বুঝতে পারেন যে এইগুলো এই কারণে এখানে হয়েছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার জীবনে কোনোদিন প্রেপোজিশন নিয়ে আর কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না, সমস্যা হবে না। অটোমেটিক্যালি ওই বিষয়টাকে আপনি ডেভেলপ করতে পারবেন, অটোমেটিক্যালি বিষয়টাকে আপনি নিতে পারবেন। এইটাই হচ্ছে সিস্টেম ল্যাঙ্গুয়েজ শেখার। কখনো মুখস্থ করে গতানুগতিক ধারায় হয় না, বিশ্বাস করেন, হয় না। এই যে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাকে কনসেপ্ট বা ধারণা দিলাম, একটা বই থেকে আপনি পড়েন, বই থেকে পড়লে যা লেখা আছে ওই পড়ে যাবেন, আপনার থিঙ্কিং অ্যাবিলিটিটার কোনো ডেভেলপমেন্ট আসবে না। কোনো কিছু ভাববেন না, জাস্ট আপনি যেটা দেখছেন সেটাই পড়ে যাবেন। এটা করলে হবে না। মাধ্যম বোঝাতে ওভার বসে, এই যে জায়গাটা, যেমন আই টক্স ওভার, হি টক্স ওভার ইমো, সে ইমোর মাধ্যমে কথা বলে। আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোনের মাধ্যমে কথা বলে। তাহলে মাধ্যম বোঝাচ্ছে এখানে। এখন থ্রু মানেও কিন্তু মাধ্যম। আমাকে যদি বলে আপনি কিভাবে ক্লাস নেন, আই ক্যান সে আই টেক ক্লাস থ্রু অনলাইন। থ্রু মানে আমি বলছি যে আমি অনলাইনের মাধ্যমে ক্লাস নেই। আবার আমি যদি বলি আমি গুগল মিটের মাধ্যমে ক্লাস নেই, আই টেক ক্লাস ওভার দ্য গুগল মিট, ওভার দ্য গুগল মিট, গুগল মিটের মাধ্যমে। এই যে একটা মাধ্যম, আমি এই থ্রুর পরিবর্তে এখানে বলতে পারি আই টেক ক্লাস ওভার অনলাইন, ওভার অনলাইন। এটা ব্যবহার করা যায়। তাহলে এই যে এখানে দুটো দেখতেছি, আমি এটা দেখার পর নিজের মতো করে ভেবে আমার মতো করে দুটো এক্সাম্পল আমি তৈরি করতে পারতেছি। এই যে পারার যে অ্যাবিলিটি, এইটা আপনাকে গেইন করতে হবে। তাহলে বিষয়গুলোকে ধরে রাখা যায়, ধরে রাখা যায়। এখানে প্রত্যেকটার ব্যবহার আছে। দেখেন, এই যে ফর মানে জন্য, এটা ডিটেলস ব্যবহার আছে। বাই মানে পাশে, এটা ডিটেলস ব্যবহার আছে। আমি ক্লাস শেষ হলেই আপনাদের এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব, বাংলায় লেখা আছে, ইংলিশে লেখা আছে। এটা নিজের উপর ডিপেন্ড করে, আপনি নিজে প্র্যাকটিস করতে পারলে এই জায়গাটা ডেভেলপ করতে পারবেন। এটা কঠিন কোনো কিছু না। এই যে আমার লেখা যে বইটা দেখছেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে দেখেন চ্যাপ্টার নাম্বার 7-এ এই প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, ডিটেলস ব্যবহার দেওয়া আছে প্রত্যেকটা প্রেপোজিশনেই। দেখেন, এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, পেজ নাম্বার 58, ইউজ অফ, ইউজ অফ টু, ইউজ অফ ইন, প্রত্যেকটা প্রেপোজিশন 78, ইউজ অফ অন, এই যে ইউজ অফ প্রেপোজিশন, এই যে প্রেপোজিশন ডিকশনারি গুলো যে আমি দেখালাম, এটা আমার এই বইটাতে একদম সহজ এবং সাবলীল ভাষায় প্রত্যেকটা বিষয় লেখা আছে। এই যে চ্যাপ্টার 7, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন, এটা যে কতটা ইফেক্টিভ। আপনারা তো অনেক বই কিনেছেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, অনেক নাম করা পার্সন, ফলোয়ারের বই কেনেন, তাতে কি আছে সেটা আপনারা নিজেরাও জানেন যারা কেনেন। হ্যাঁ, কিন্তু এই যে বইটা দেখছেন, এটা আমি কাউকে ওইভাবে বলি না, এটা আমার যারা পেইড কোর্সে থাকে তারাই এটা নিয়ে নেয়। বাইরে আমার ওইভাবে দেওয়ার প্রয়োজনও হয় না। তো এটা আপনার কত বড় অ্যাসেট বা সম্পদ হতে পারে, এটা যারা আমার এই ফ্রি ক্লাসগুলো করছেন, আমার লেকচারগুলো যারা শুনছেন, আমি কিভাবে পড়াই, কিভাবে দেখাই, তার যে নির্যাস, তার যে জিস্ট, সেটা আমার এই বইটাতে তুলে ধরা আছে। সেটা এই বইটাতে আমি আমার মতো করে প্র্যাকটিক্যাল ওয়েতে প্রত্যেকটা বিষয় তুলে দিয়েছি। প্রত্যেকটা বিষয় দেখেন, এই যে প্রেপোজিশনের চ্যাপ্টার, এটা অনেক সুন্দরভাবে গোছানো পদ্ধতিতে এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে বিষয়, আমার অর্জন যেটা, সেটা আমি এখানে সবই প্রোভাইড করেছি। তো যেটা আমি বলতে চাচ্ছি, এটা আপনাদের নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করতে হবে। এখন আমি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে
আর স্পিকিং এর পার্ট, এই জায়গাটাতে আমি আসবো। প্রিপোজিশন নিয়ে আমি পরে আবারও কথা বলবো, ডিটেলসে দেখাবো। ওটা একদিনে শেষ করা যায় না, যতটুকু কনসেপ্ট বা ধারণা দিলাম সেটা আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু এই জায়গা নিয়ে কথা বলবো, যেহেতু আমি গতকাল আপনাদের ফ্রি ক্লাস কিন্তু নিতে পারিনি আমার একটা মিটিং থাকার কারণে। এই জন্য আমি আজকে আপনাদের যে ক্লাসটা আমি নিচ্ছি, এখানে আমি এই দুটো বিষয় একসাথে দেখাচ্ছি। ঠিক আছে? তো একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। আমরা যারা ইংলিশে কথা বলতে চাই, আমরা যারা স্পিকিং করতে চাই, আমরা সঠিকভাবে কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না। স্পিকিং করতে গেলে বিভিন্ন জায়গায় আমরা প্রবলেম ফেস করি। তো কিভাবে আমরা যে কোনো সার্টেইন টপিকের উপর ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারবো, কিভাবে ইংলিশ স্পিকিং করতে পারবো, স্পিকিং করার অ্যাকচুয়াল ওয়েটা কি, কারেক্ট গ্রামার ঠিক রেখে কিভাবে কথা বলা যায়। তো এখানে একটু দেখেন, বলছে হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। এটাও আমার বইয়ের যে 36 নাম্বার চ্যাপ্টারে এই স্পিকিং এর টপিক গুলো দেওয়া আছে। আমার বইটাতে 100+ মোস্ট ইম্পর্টেন্ট স্পোকেন স্ট্রাকচার আছে, 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক প্লাস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে, 100+ ইংলিশ টু ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা টু ইংলিশ কনভারসেশন আছে আমার এই একটা বইতে। জানেন, এই 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 100টা কনভারসেশন নিয়েই মানুষ একটা বই তৈরি করে 250-300 টাকায় বেচে। সেটা আমার একটা বইয়ের ভিতরে দেওয়া। আমার এই বইটাতে 10+ রিডিং স্টোরি আছে। এই বইটাতে 1200+ মোস্ট ইম্পর্টেন্ট আয়ার্স অ্যান্ড নিউজ পেপার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রিল্যান্সিং অ্যান্ড বিজনেস রিলেটেড ভোক্যাবুলারি আছে জাস্ট এই বইটাতে। এবং এই ভোক্যাবুলারি গুলো ইংলিশ টু ইংলিশ ভোক্যাবুলারি, ভোক্যাবুলারির সাথে প্র্যাকটিক্যাল সেন্টেন্স ইংলিশে দেওয়া আছে। বাংলাতে ভোক্যাবুলারি কখনো শিখতে হয় না, ইংলিশ টু ইংলিশ শিখতে হয়, সিমিলার ওয়ার্ড খুঁজে বের করতে হয়। তাহলে 50টা ভোক্যাবুলারি শেখা মানে আপনার 500টা ভোক্যাবুলারি শেখা হয়ে যায়। এবং সেভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে আমি সেটা দিয়েছি। আমার স্টুডেন্টদেরও লাইভ ক্লাস আমি সেটার উপর নিয়ে থাকি আমার বইটা থেকে। তো দেখেন, যেটা নিয়ে আমি কথা বলছি, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। কিভাবে অডিয়েন্সের সামনে আপনি ভালো একটা প্রেজেন্টেশন ইংলিশে দিতে পারেন। যে কোনো একটা টপিকের উপর স্পিকিং করতে গেলে, কথা বলতে গেলে আগে একটা ভালো ইন্ট্রোডাকশন দিতে হয়, গ্রিটিংস দিতে হয়। কথা বলার শুরুটা যদি আপনার ভালো না হয়, শুরুতে যদি আপনি গ্রামাটিক্যাল, অনেকে এই ধরনের কথাগুলো বলে, কিন্তু সেই শুরুতেই যদি আপনি গ্রামাটিক্যাল মিস্টেকগুলো করে ফেলেন, তাহলে আপনি পরবর্তীতে যেটাই বলেন না কেন, সেটা আপনার এক্সামিনার বলেন, টিচার বা ইনস্ট্রাক্টর, সে কিন্তু আর শুনতে চাইবে না, ভালো লাগবে না তার কাছে। এজন্য শুরুটা ভালো করতে হবে। তাহলে এইখানে আমার 3টা স্টার্টিং সিস্টেম দেওয়া আছে, যে এই 3টা সিস্টেমে যদি আপনি কথা বলা শুরু করেন, ইন্ট্রোডাক্টরি পার্টটা শুরু করেন, ইন্ট্রোডাকশন দেন, তাহলে আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। এবং এইটা আপনাদেরকে নিতে হবে ভালোভাবে। আপনারা অনেকে নিজের মতো করে করার চেষ্টা করে, এটা করতে গেলে গ্রামাটিক্যাল মিস্টেক হয়। এইটা যদি আপনারা দেখেন, এই যেটা আমি এখানে লিখে দিয়েছি, মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। দেখেন, বলছে প্রথমে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, দেন গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো বসান। এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলি তার আগে। আমরা অনেকে জানি না যে কখন গুড মর্নিং বলতে হয়, গুড আফটারনুন বলতে হয়, গুড ইভিনিং বলতে হয়, গুড নুন বলতে হয়, গুড নাইট বলতে হয়। দেখেন, একদম সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত যে কোনো সেশনের ক্ষেত্রে, প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, ভাইবা ফেস করার ক্ষেত্রে গুড মর্নিং। সকাল থেকে দুপুর 12টা। অনেকেই দুপুর 12টা, 1টা, 2টা, 3টা এই টাইমে গুড নুন বলে। আমি মনে করেন আপনার একটা প্রেজেন্টেশন নিব দুপুর 1টার দিকে, বা আপনি আপনার ইউনিভার্সিটিতে, আপনার কলেজে, আপনার অফিসে একটা ভাইবা ফেস করছেন দুপুর 2টার দিকে, তখন আপনি সেখানে গিয়ে বলছেন, মে আই কাম ইন স্যার, আসসালামু আলাইকুম, গুড নুন স্যার। এই গুড নুন কখনো হয় না, NOON, কথাগুলো মনে রাখেন, এগুলো টাকা দিয়ে কেনা যায় না। নুন, NOON, নুন মানে দুপুর, নুন মানে দুপুর। কিন্তু গুড নুন বলে কোনো ফ্রেজ হয় না, গুড নুন বলে কোনো গ্রিটিংস নেই, কথাটা মনে রাখবেন। দুপুর 12টার পর থেকে গোধূলি লগ্ন পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত গুড আফটারনুন বলতে হয়। এটা গ্রিটিংস এর ভাষা। গুড নুন বলে কিছু হয় না, নুন এটা একটা ওয়ার্ড মানে দুপুর, কিন্তু গুড নুন বলে কোনো ফ্রেজ হয় না, কোনো গ্রিটিংস এর ভাষা হয় না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। সন্ধ্যা পর্যন্ত গুড আফটারনুন বলতে হয় দুপুর 12টা থেকে। সন্ধ্যার পর থেকে অর্থাৎ সন্ধ্যা, এখান 6টা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং বলতে হয়। যে কোনো বিষয়ের উপর স্পিকিং, আমি যেহেতু অনলাইন ক্লাস নিয়ে থাকি, মোস্ট অফ দ্য টাইম এই রাত 9টা 10টায় প্রেজেন্টেশন নেই, স্টুডেন্টরা কথা বলে, স্পিকিং করে, তখন তারা
গুড নাইট বলে অনেকে শুরু করে। এই গুড নাইট বলে কোনো কিছু শুরু করা যায় না, এটা কখনোই কোনো ইন্ট্রোডাকশনের পার্ট হতে পারে না। গুড নাইট একটা বিদায়ের ভাষা। কথা বলা শেষ করতে গেলে গুড নাইট ব্যবহার করা যায় বা অনেকে ব্যবহার করে। অর্থাৎ গুড নাইট দিয়ে কোনো কিছু শুরু করা যায় না, শেষ করা যায়। তাহলে যদি রাত 10টায় আপনি একটা প্রেজেন্টেশন আমার সামনে দিচ্ছেন, অনেকে এইভাবে শুরু করে, আসসালামু আলাইকুম, গুড নাইট টু এভরিওয়ান। দ্যাট ইজ ফুললি রং। ইউ হ্যাভ টু সে গুড ইভিনিং, নট নাইট। নাইট দিয়ে শুরু করা যায় না, নাইট একটা বিদায়ের ভাষা, শেষ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুড আফটারনুন, সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং বলে যে কোনো কথা শুরু করতে হয়। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম? হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? গুড নুন কোনোদিন কখনো বলবেন না। গুড নুন বলে কিছু হয় না। গুড নুন কোনোদিন বলবেন না। নুন এটা একটা ওয়ার্ড, নুনের বাংলা দুপুর, কিন্তু গুড নুন বলে কিছু নেই। এটা আমরা ব্যবহার করার তাই করি, ওই আফটারনুন ইভিনিং বলতে বলতে এরকম অভ্যাস। কিন্তু এটা হয় না, ফর্মাল ল্যাঙ্গুয়েজে কখনো হয় না, ইংল্যান্ডে কখনো বলে না, আমেরিকায় কখনো বলে না। গুড নুন হয় না, বললে বাঙালিরা বলতে পারে, ওইখানে বলে না। সো গুড নাইট যেটা বললাম, গুড নাইট হয়, কিন্তু গুড নাইট হচ্ছে একটা বিদায়ের ভাষা। গুড নাইট বলে আপনি শেষ করলেন কথা, শেষ করা যায়, শুরু করা যায় না। ওকে? রাত 12টায় বা রাত 11টায়, রাত 10টায়, রাত 9টায় কোনো কথা বলতে গেলে, শুরু করতে গেলে গুড ইভিনিং বলবেন, গুড নাইট। গুড নাইট দিয়ে শেষ করতে পারেন। আচ্ছা, তো এখানে এবার গ্রিটিংস এর কিছু পার্ট বলছে দেখেন। যে গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ ড্যাশ, এখানে আপনার নামটা আপনাকে মেনশন করতে হবে। ফার্স্ট, আইড লাইক টু থ্যাঙ্ক। এখানে আমরা অনেকে বলি আই ওয়ান্ট টু থ্যাঙ্ক। উড লাইক টু এর বাংলা অর্থ চাওয়া, আবার ওয়ান্ট এর মানেও চাওয়া। ওয়ান্ট, WANT, এটা একটা ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। কেউ না চাইলেও নিজের ইচ্ছায় জোর করে বলা, জোর করে বলতে চাওয়া, এরকম ব্যবহার হয় ওয়ান্ট। আর উড লাইক টু এটা একটা পলাইটনেস ক্রিয়েট করে, ভদ্রতা ক্রিয়েট করে। ওয়ান্টের পরিবর্তে অলওয়েজ উড লাইক টু এর ব্যবহার করবেন চাওয়া অর্থে, একটা সেমি মডেল অক্সিলারি ভার্ব বলে এটাকে। ফার্স্ট, আইড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার অর ব্রাদার। অর্থাৎ উড লাইক টু থ্যাংক, থ্যাংকটা এখানে ভার্ব, নট নাউন, ভার্ব। For giving me such chance to say a few words about the selected topic in front of you. For giving, for এর পর ভার্বের সাথে আইএনজি হয়, মি, such chance to say, সে মানে বলা, টু সে একটা ইনফিনিটিভ, বলার, a few words about a selected topic in front of you. Today's topic is, then you have to share your thought. Starting system 2, আমি এটা পাঠিয়ে দিব আপনাদের। Dear sir, I'm thankful for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally. Hope you are quite well মানে সম্পূর্ণরূপে আপনারা ভালো আছেন, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই অ্যাম, ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, এটা বাংলা কি? আমি আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। এখন আমি শুরু করতে যাচ্ছি আজকের টপিকের উপর আলোচনা। আই এম গোয়িং, আমি যাচ্ছি, সেমি মডাল ভার্ব, টু স্টার্ট ডিসকাশন অন টুডেস টপিক। দ্য টপিকস নেম ইজ, এখানে টপিকের নাম মেনশন করে আপনার প্রেজেন্টেশন আপনি শুরু করতে পারবেন। এরপর বলছে স্টার্টিং সিস্টেম 3, ইন দ্য ভেরি বিগনিং মাই হার্ট ইজ থ্যাঙ্ক টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। ওকে? অর্থাৎ এটার বাংলা এরকম, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। শুরুতে, ইন দ্য ভেরি বিগনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ। হাই এভরিওয়ান, গুড মর্নিং, মাই নেম ইজ। এরপর দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যটি একটু বোঝার চেষ্টা করেন। বলছে almost all the speakers have already described the selected topic. Now I also want to add some new ideas on the topic. এই যে স্ট্রাকচারটি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ডেসক্রাইবড। বাংলাটা কি যে অলমোস্ট প্রায় সব স্পিকার এই টপিকের উপর কথা বলেছে, এখন আমি নতুন কিছু বলতে চাই। আপনাকে একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে বলা হলো। আপনি যখন প্রেজেন্টেশন দিবেন একটা টপিকের উপর, তার আগে ওই সেম টপিকের উপর অনেকেই কথা বলে গেছে। আপনি যে ইনফরমেশন গুলো দিবেন সেটা অনেকের দেওয়া হয়ে গেছে। তাহলে এই এই সেন্সে আপনি যখন কথা বলতে আসছেন, যদি এই সেন্টেন্সটা ব্যবহার করেন, আপনার প্রেজেন্টেশনটা আরো অর্গানাইজড হবে, আরো স্ট্যান্ডার্ড হবে। কি? অলমোস্ট all the speakers have already described the selected topic. Now I also want to add some new ideas on the topic.
এরপর আপনি শুরু করলেন। সো এইগুলো আপনারা নিজেরা একটু দেখে নিবেন। এইভাবে যদি আপনারা করেন, গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। ভালো একটা ইন্ট্রোডাকশন দিতে পারলে প্রেজেন্টেশনটা অনেক ভালো হয়। আর শুরুতে ভুল করলে সবকিছুই ভুল হয়ে যায়। এরপর ফিনিশিং সিস্টেম আছে দুইটা। দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমার জায়গা থেকে এতটুকুই ফর দ্য টাইম বিং, এই সময়ের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আমার কথা। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ। আমি আশা করি এই কনভারসেশন আমাদের ফিউচার লাইফের জন্য হেল্পফুল হবে, হেল্প করবে। উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন। স্টে ওয়েল টিল দেন, আল্লাহ হাফেজ। ফিনিশিং সিস্টেম টু, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। সো এইভাবে আপনারা একটা প্রেজেন্টেশন শুরু করতে পারেন, একটা প্রেজেন্টেশন শেষ করতে পারেন। দ্যাট ইজ দ্য ওয়ে। ওকে, আফটার দ্যাট হিয়ার ইউ ক্যান সি এখানে ইন্ট্রোডিউস ইয়োর সেলফের উপর একটা প্রেজেন্টেশন দেওয়া আছে, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন। আপনি একটা ভাইভা ফেস করতে যান, একটা প্রেজেন্টেশন দিতে যান, অফিস, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, যেখানেই হোক, দ্যাট ইজ দ্য কমন কোশ্চেন, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ ব্রিফলি। একটা আইএলটিএস এক্সাম দিতে চান, আপনাকে আগে ইন্ট্রোডাকশন দিতে হবে। তো আমরা অনেকেই এটা দেই, কিন্তু সঠিক পদ্ধতিতে গ্রামাটিক্যাল কারেকশনটা আমরা বুঝতে পারি কিনা, এটা আমাকে বুঝতে হবে। গ্রামার ঠিক রেখে যদি আপনি সঠিকভাবে ইংলিশে একটা টপিকের উপর, সরি, মাই সেলফের উপর প্রেজেন্টেশন দিতে চান, আপনি এটা ফলো করতে পারেন। এখানে একজনের যে একটা ইনফরমেশন দেওয়া আছে, এই জায়গাটাতে আপনার নিজের ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। ডিটেলসে দেওয়া আছে, এই জায়গাটা মেনশন করে, মানে এইভাবে যদি আপনি এটা প্র্যাকটিস করে নিতে পারেন, আপনার আর ভুল হবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা, আমি দিয়ে দিব এটা। এরপর দেখেন, আমরা যদি একটা সার্টেন টপিকের উপরে আসি, যেমন এই যে একটা টপিক দেখেন, আ পিকনিক আই এনজয়েড। এইবার একটা কথা আপনি বলছেন, মনে করেন আপনি একটা স্পিকিং টেস্ট ফেস করছেন বা একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন। আপনার এক্সামিনার আপনাকে এই টপিকটার উপর কথা বলতে বললো। মনে করেন আপনার এক্সামিনার আমি, আমি আপনাকে বলছি, আপনি আমার সামনে স্পিকিং টেস্ট ফেস করছেন, যে ডিড ইউ এভার এনজয় এনি কাইন্ড অফ পিকনিক? আপনি কি কখনো জীবনে কোনোদিন পিকনিক উপভোগ করেছেন, পিকনিক করেছেন? If you have any experience about picnic, please share your thought in front of me. এরপর আমি আপনাকে কিছু কোশ্চেন করছি, যে when did you go on a picnic? আপনি কবে কবে একটা পিকনিকে গিয়েছিলেন? where did you go? আপনি কোথায় গিয়েছিলেন? এগুলো সব পাস্ট টেন্সে হচ্ছে কোশ্চেন গুলো। what did you do after reaching the spot? সেখানে যাওয়ার পর আপনি কি করেছিলেন? when did you take your lunch? আপনি কখন আপনার লাঞ্চ করেছিলেন? what were there in the food items? সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার? সেখানে কোন ধরনের রিক্রিয়েশনাল মিন্স কালচারাল, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলেন? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম? কখন বাড়ি ফিরেছিলেন? তাহলে এগুলো পাস্ট টেন্সে কেন আছে? দেখেন, আমার কোশ্চেনটা কি, যে আপনি পিকনিক করেছেন কিনা, তার মানে এটা আপনার অতীতের একটা এক্সপিরিয়েন্স, পাস্টের একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি আগে কোনো দিন কখনো কোনো টাইমে কোনো পিকনিক করে থাকেন, সেটা কবে করেছিলেন, কার সাথে করেছিলেন, কিভাবে করেছিলেন, আপনাকে ডিসক্রাইব করতে হবে। আপনাকে ইংলিশে ডিটেলসে বলতে হবে। অতীতের এক্সপিরিয়েন্স যখন বলছেন, আপনাকে পাস্ট টেন্স মেনটেন করে বলতে হবে। মনে রাখবেন, কোশ্চেন যে টেন্সে থাকে, উত্তর সেই টেন্সে দিতে হয়। আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে স্পিকিং ডেভেলপ করার জন্য কি করাই? এই প্যাসেজ অ্যানালাইসিস করায়। আমি দুইবার, তিনবার, চারবার এই প্যাসেজটা আপনার সামনে পড়বো। পড়ার পর আমি আপনাকে বুঝাই দিব সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কোথায় উম, আহ, কোন টেন্সের ব্যবহার, বা মডাল বা প্যাসিভ। এটা বুঝাই দিলে কি হবে, আপনি একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারবেন, কিভাবে লেখা। আপনার রিডিংটা ডেভেলপ হবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপমেন্ট পাবেন। এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এইটা মেনটেন করে যখন আপনি নিজের মতো করে কোশ্চেনের এগেইনস্টে অ্যান্সার দিবেন, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, তখন আপনার নিজের স্পিকিং এর ডেভেলপমেন্টটা আসবে। আমার কথাগুলো বোঝেন? আমরা যারা মনে করি যে আমি মোটামুটি গ্রামার পারি, রিডিং পড়তে পারি, রাইটিংটাও একটু একটু পারি, বাট যখন আমি কথা বলতে যাই, যখন আমি স্পিকিং করতে যাই, তখন আর পারি না। একটার পর একটা শব্দ মুখে নিয়ে আসতে পারি না, একটার পর একটা সেন্টেন্স সঠিক টাইম মেনটেন করে বলতে পারি না, শব্দ জানা থাকলেও ইনস্ট্যান্টলি সেন্টেন্সে ব্যবহার করতে পারি না। অর্থাৎ স্পিকিং এর ক্ষেত্রে যারা প্রবলেম ফেস করেন, কেন প্রবলেম ফেস করেন? আমরা স্পিকিং করি না তাই, আমাদের প্র্যাকটিস নেই, চর্চা নেই, তাই পারি না। তা না হলে পারতাম। এই চর্চাটার জন্য আমরা কি করি? কথা বোঝেন,
অনেকেই দেখবেন কনভারসেশন গ্রুপে যুক্ত হয়, চ্যাটিং গ্রুপে যুক্ত হয়, বলে না ইংরেজি শেখার চ্যাটিং গ্রুপ। তো আপনি একটা চ্যাটিং বা কনভারসেশন গ্রুপে যুক্ত হলেন, সেখানে কি লেখা হয়? যে হাই, একজন বলছে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, ওয়ার আর ইউ ফ্রম। এই কথাগুলো আপনি বললেন, একজন চলে গেল, আরেকজন আসলো, তার সাথে ওই সেম কথাগুলো বলছেন। এইভাবে কখনো প্রফেশনালি ডেভেলপ করা যায় না, একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকতে হয়। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। তাছাড়া আমরা কি করতে পারি, আমাদের প্লে স্টোর বা ওয়েবসাইট আছে, যে বিভিন্ন ওয়েবসাইট থাকে যেখানে ফ্রিতে ইনস্ট্যান্টলি ইংলিশে স্পিকিং করা যায়, পার্টনার পাওয়া যায়। হ্যালো ইংলিশ, বাডি টক, স্পিক ইংলিশ, এই ধরনের কিছু অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করলে আমরা কথা বলতে পারি। বাট এই অ্যাপগুলো অনেকেই আছেন এখানে যারা ব্যবহার করে স্পিকিং প্র্যাকটিস করেন। এই অ্যাপগুলো ইউজ করে আমরা যারা প্র্যাকটিস করি, আপনি কার সাথে কথা বলেন আপনি একটু ভেবে দেখবেন তো। দেখবেন আপনার অপোজিট যে পার্সনটা, সে হয় ইন্ডিয়ান, না হলে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপিন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, পার্সন, যে আপনার মতোই ইংলিশে দুর্বল। সেও তার ওই ফ্রি টাইমটা কাজে লাগিয়ে ইংরেজি প্র্যাকটিস করতে আসছে। যখন আপনি একটা দুর্বল পার্সনের সাথে প্র্যাকটিস করছেন, সেখানে কতটুকু ডেভেলপমেন্ট আপনার আসবে? একটা সার্কেলের ভিতর আটকে যেতে হয়। আটকে যেতে হয় মানে তার সাথে আপনি ফোনে কথা বলছেন, হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। কথাগুলো বললেন, ফোনটা কেটে গেল, আরেকজনের কাছে ধরালেন, ওই সেম কথাগুলোই আরেকজনের সাথেও বলছেন। তাহলে কি হচ্ছে? একটা জায়গায় আটকে যাচ্ছেন। আপনার ডেভেলপমেন্টটা আসছে। আপনি একটা আইএলস স্পিকিং কনফিডেন্টের সাথে ফেস করতে পারবেন এইভাবে প্র্যাকটিস করে? কোনোদিনও পারবেন না। তাহলে কি করতে হবে? টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে, টপিকের উপর স্পিকিং করতে হবে। এক একটা টপিকের থিম এক এক রকম থাকে, ভোকাবুলারি এক এক রকম থাকে, টাইমিং টেন্স এক এক রকম থাকে। যখন 20টা টপিক আপনি অ্যানালাইসিস করছেন, 20টা টপিকের কোশ্চেন ধরে ধরে আপনি অ্যান্সার করছেন, তখন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসছে, টেন্সের ডেভেলপমেন্ট আসছে, রিডিং এর ডেভেলপমেন্ট আসছে, অ্যাজ ওয়েল এস স্পিকিং এর ডেভেলপমেন্ট আসছে। এবং ফার্স্টের দিকে আমার স্টুডেন্টসদেরকে স্পিকিং ডেভেলপ করানোর জন্য আমি প্যাসেজ অ্যানালাইসিস করাই। কেন এটা করাই? তারপরে জাস্ট কোশ্চেন থেকেই তার অ্যান্সার করতে পারে। কেন এটা করাই? আমি যদি আপনাকে বাংলায় একটা প্রেজেন্টেশন দিতে বলি যে কোনো একটা টপিকের উপর, আপনি কি সেটা দিতে পারবেন? ভেবে দেখেন তো। ইংলিশ তো দূরের কথা, মনে করেন ফেভার মানে জ্বর, আমাদের জ্বর হয় না? আমি যদি আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম এখানে যারা এখন আছেন, জ্বর সম্পর্কে বাংলায় 10টা বাক্য আমার সামনে আপনি বলেন তো, ইনস্ট্যান্টলি। জ্বর, বাংলায় বলতে বলছি, 10টি বাক্য। আমি বলছি যে জ্বর কি, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বর হয়, সেটাকে আমরা জ্বর বলি। জ্বর হলে বিভিন্ন প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হয়, নাপা নাপা এক্সট্রা এই ধরনের মেডিসিন নিতে হয়। তারপর আর কি বলবো? আমি জাস্ট 2টা সেন্টেন্স বলতে পারলাম, আর আমার মাথায় আসতেছে না। আপনি বলার চেষ্টা করেন তো জ্বর সম্পর্কে 10টা সেন্টেন্স, দেখবেন বাংলাতেই আপনি বলতে পারবেন না। কেন? আপনার কাছে ইনফরমেশন নেই। কিন্তু একটা ডাক্তারের কাছে আপনি জানতো, একটা মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে বলেন যে ডক্টর বা ডাক্তার সাহেব, জ্বর সম্পর্কে 10টা বাক্য বাংলায় বলেন তো বা লেখেন তো, সে অনায়াসে বলতে পারবে। কারণ তার ওই বিষয়ে জানা আছে, তার ওই বিষয়ে পড়াশোনা আছে, তাই সে পারবে। আমার কথাটা বোঝেন? আপনি পারছেন না কেন? আপনার এটা জানা নেই। তাহলে ইনফরমেশন ছাড়া বাংলাতেই কথা বলা যায় না, ইংলিশে আপনি কিভাবে কথা বলবেন? এই জন্য প্রাইমারি লেভেলে স্পিকিং ডেভেলপ করতে গেলে এই প্যাসেজ আগে অ্যানালিসিস করতে হয়, তারপরে এক্সপিরিয়েন্সটা নিজেরটা শেয়ার করতে হয়। তাহলে একসাথে রিডিং, রাইটিং, স্পিকিং এর ডেভেলপমেন্টটা আসে। এইখানে একজন একটা পিকনিক করেছিল, সে কবে করেছিল, কোথায় করেছিল, কার সাথে করেছিল, কিভাবে করেছিল, সেটা দেওয়া আছে, এটা আপনি দেখেন। তারপর এখানে আপনারা এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেননি। আপনার বন্ধুদের সাথে হোক, পরিবারের সাথে হোক, কলিগসদের সাথে হোক, 1 মাস আগে হোক, 1 বছর আগে হোক, 2 বছর আগে হোক, একদিন না একদিন আপনি পিকনিক করেছেন। যদি করে থাকেন, কিভাবে করেছিলেন, কোথায় করেছিলেন, কেন করেছিলেন, কখন করেছিলেন, কতটা আনন্দ করেছিলেন, আপনাকে ডিসক্রাইব করতে হবে। ডিসক্রাইব করা কঠিন না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুবই স্ট্রেট, খুবই সহজ। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে হয়। আপনি যতই লিটারেট থাকেন, যত অশিক্ষিত থাকেন, আমার কাছে আসেন, আমি আপনাকে শেখাই দিব। জাস্ট কিছু টেকনিক ফলো করতে হয়, কিছু স্ট্র্যাটেজি ফলো করে রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে ভাষার ডেভেলপমেন্ট আসে না। অনেকে মনে করে আমি আগে শিখি তারপর প্র্যাকটিস করবো, না, শুরুতেই প্র্যাকটিস করতে হয়। এইটা আমি আমার স্টুডেন্টদের করাই। মুখ দিয়ে কথা বের করতে হবে। এটা সায়েন্সটা বা ম্যাথ না, আমি দেখলাম হয়ে গেল। একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। তাহলে আমি এটা একবার একটু অ্যানালাইসিস করি, আপনারা দেখেন। ইংলিশে প্রফেশনাল হতে গেলে এই জায়গাটাতে আপনার আসতেই হবে। একবার দেখেন। তারপরে কোশ্চেনের এগেইনস্টে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া আপনারা কিভাবে নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। দেখেন, এখানে বলছে
ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে এরকম একটা লোক ছিল, এইভাবে কথাগুলো বলছিল, এইভাবে ইংরেজি শেখাইছিল। এতটুকু আমি বলতে পারি। আগামীকাল থেকে তো পেইড কোর্সের ক্লাস, সবাই তো আর আসবেন না। যারা আসবেন তারা তো আমার সাথে থাকবেন দীর্ঘ কয়েক মাস ধরে। কত কত স্টুডেন্ট আছে বছরের পর বছর আমার সাথে থাকে, প্র্যাকটিস করে, ভালো লাগে। তো তারা তো থাকবেন, কিন্তু সবাই তো আর আসবেন না। বাট এই ক্লাস করে যান, আপনার মনে থাকবে। এতটুকু আমি বলতে পারি। কোথাও কোনো জায়গায় ইংরেজি শিখতে গেলে যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। তো দেখেন এখানে কি বলছে, কারণ আমি অনেক পরিশ্রম করে পড়াই, আমি যাদেরকে পড়াই আমার সর্বোচ্চটা দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি। এতটুকু আমি বলতে পারি। তো দেখেন এখানে কি বলছে, আ পিকনিক আই এনজয়েড, বলছে লাস্ট উইন্টার, অর্থাৎ গত শীতে। লাস্ট উইন্টার, আই, এটা এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, ওকে। এখান থেকে বাক্যটা শুরু, সাবজেক্ট আই, ভার্বটা হচ্ছে ওয়েন্ট। গো মানে যাও, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আই ওয়েন্ট অন আ পিকনিক হুইচ অফ ফুল অফ এনজয়মেন্ট, আমি একটা পিকনিকে গিয়েছিলাম যেটি ছিল আনন্দে ভরপুর। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা জাতীয় পার্কে গিয়েছিলাম। তাহলে দেখেন সাবজেক্ট কে আই, সাবজেক্ট কে উই, এরপর ভার্ব কি ওয়েন্ট। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। সাম অফ মাই ক্লাসমেট, সাবজেক্ট কি সাম অফ মাই ক্লাসমেটস, অর্থাৎ আমার কিছু বন্ধুরা অ্যারেঞ্জ দ্য পিকনিক, পিকনিকের আয়োজন করেছিল। বাংলাটা কি করেছিল, ভার্বের উপর ফোকাস করেন। প্রত্যেকটা বাক্যে পাস্ট ফর্মের ভার্ব বি টু। কেন? আমি অতীতের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার উইদিন হাফ অ্যান আওয়ার, উইদিন মানে কি, এটা একটা প্রেপোজিশন, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বসে, অর্থাৎ প্রায় আধা ঘন্টার ভিতর। উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই গট আউট অফ দ্য সিটি। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান গাচ্ছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। আমি যদি বলতাম আমরা রাঁধুনি নিয়েছিলাম, তাহলে হতো উই টুক আ কুক উইথ আস, টেক এর পাস্ট ফর্ম টুক। বাট যখন আপনি নেগেটিভ সেন্টেন্স করবেন, ডিড এর ব্যবহার করতে হয়। উই ডিডেন্ট টেক এনি কুক উইথ আস। টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু, রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, ভার্বের উপর ফোকাস করেন, ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা। সোহেল অ্যান্ড আই, সোহেল এবং আমি, ডাগ এ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, ডিগ থেকে ডাগ, অর্থাৎ একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের কিছু বন্ধুরা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে বা প্রস্তুত করতে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1/2 PM, প্রায় আহ, প্রায় 1:30টার দিকে, 1:30, 1/2 মানে কি 1:30, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার প্রস্তুত হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, FEEL, ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করেছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার বেড়ে দেওয়া শুরু করেছিলাম, সার্ভ করা শুরু করেছিলাম। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা, অর্থাৎ সেখানে ছিল এই আইটেমগুলো। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য বিশ্রাম নিয়েছিলাম। অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, আমাদের ভিতর একজন বন্ধু জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি আবৃত্তি করেছিল। রিসাইট থেকে রিসাইটেড, রিসাইটেড, ওকে। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভার্সেস এটার, রিপন একটা জোক বা একটা কৌতুক উপস্থাপন করেছিল, প্রেজেন্ট করেছিল খাদ্যরসিক ব্যক্তির মতো। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, সুমন যে একজন ভালো গায়ক, নজরুলের দুইটা গান গেয়েছিল। প্রেজেন্টেড টু সংস অফ নজরুল। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 PM আফটার টেকিং আওয়ার টি, আমরা 5টার দিকে বাসায় গিয়েছিলাম চা খাওয়ার পর। We started for home at 5 p.m. after taking our tea. We enjoyed the picnic most and it was really a memorable day for me. আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম এবং এটা সত্যি আমার জন্য অনেক আনন্দের ছিল। তাহলে এইটা হচ্ছে একজনের একটা স্যাম্পল অ্যান্সার। এখন দেখেন আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন, আপনি কিভাবে গ্রামার ঠিক রেখে প্রেজেন্টেশন দিবেন, আপনি কিভাবে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। এই যে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা আপনি এখানে দেখছেন, এইখান থেকে সাবজেক্ট আর ভার্বকে আপনি আলাদা করে ফেলেন। কি বললাম বলেন তো? সাবজেক্ট আর ভার্ব,
আপনি আলাদা করে ফেলেন, দেখেন আপনি পারেন কিনা। যখন, যেমন আপনি যদি প্রেজেন্টেশন দিতে চান, দেখেন এইখানে সাবজেক্ট নেন আই, একটা ভার্ব নেন ওয়েন্ট। এই দুটো ওয়ার্ডের মানে কি? আমি গিয়েছিলাম। আবার দেখেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আবার দেখেন আই অ্যালং উইথ মাই ক্লাসমেট ওয়েন্ট, বাংলা অর্থ কি? মানে আপনি গিয়েছিলেন। এবার প্রথম বাক্যটার শেষ কিভাবে আপনি নিচ্ছেন? যে আপনি কবে গেছিলেন, এখানে প্রশ্নটা কি? ওয়েন ডিড ইউ গো, ওয়ার ডিড ইউ গো। তাহলে আগে ওয়েন, তারপর ওয়ার। তাহলে আই ওয়েন, ডিড ইউ গো, পাস্ট টেন্স কোশ্চেন করতে কিন্তু ডিড এর ব্যবহার, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। যখন আপনি অ্যান্সার দিবেন, ভি টু, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। সো আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট মান্থ, টাইম মেনশন করলাম। আই ওয়েন্ট টু দ্য সুন্দরবন, এখানে আপনি লাস্ট মান্থের পরিবর্তে 2 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগো, লাস্ট ইয়ার বলতে পারেন। এখানে সুন্দরবনের পরিবর্তে কক্সেস বাজার, কুয়াকাটা, সিলেট বলতে পারেন, কোনো সমস্যা নেই। এইটার পর বলছে আই অ্যালং উইথ মাই ক্লাসমেট, অর্থাৎ পিকনিকে তো মানুষ একা যায় না, এখন আপনি ক্লাসমেটের সাথে যান। আই অ্যালং উইথ মাই কলিগস, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, এখানে আপনি মেনশন করেন। তারপর ওয়েন টু দ্যাট প্লেস, ওই জায়গায় গিয়েছিলাম। 3 নম্বর পয়েন্টে যখন আমি এইটা লিখলাম, আমার 4 নম্বরে কিন্তু আর আই থাকবে না, উই হবে। কেন? কারণ আমি ওই যে আরো মানুষ কারা ছিল আমার সাথে তাদেরকে মেনশন করে দিচ্ছি। তখন বলছি উই গট আউট দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। এখানে একটা টাইমের মেনশন করবেন, যে অ্যাট 6 AM, সকাল 6টায়। উই হায়ার্ড আ বাস, হায়ার থেকে হায়ার, তাহলে আমরা একটা বাস ভাড়া করেছিলাম। বাংলাটা কি? উই গট আউট, উই হায়ার্ড, উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা 15 জন ছিলাম। তাহলে আপনারা কতজন ছিলেন? আপনি কয়টা বাসে গিয়েছিলেন, বা আপনি কিসে গিয়েছিলেন সেটা বলেন। আপনি কখন বাসা থেকে বের হয়েছিলেন সেটা বলেন। উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম। দেখেন উই কুকড, আমরা রান্না করেছিলাম। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম। উই এইট, আমরা খেয়েছিলাম। উই ফিনিশড, আমরা শেষ করেছিলাম। উই পারফর্ম, আমরা পারফর্ম করেছিলাম। এগুলো কি? সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্ট আর ভার্ব আপনি পাশাপাশি বসান, বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে। কেমন? যেমন দেখেন, উই অ্যারেঞ্জড, উই অ্যারেঞ্জড মেনি ফুডস ফর কুকিং, আমরা অনেক খাবারের আয়োজন করেছিলাম রান্নার জন্য। আমার বাক্য কমপ্লিট। আফটার দ্যাট, আর আফটার অ্যারেঞ্জিং, একটার সাথে একটা সেন্টেন্স কানেক্ট করবেন কিভাবে? উই কুকড, আমরা রান্না করেছিলাম। আপনি বলেন বিরিয়ানি, বিফ, স্যালাড, এক্সেট্রা। সেন্টেন্স কমপ্লিট। হ্যাঁ। উই ফেল্ট, আমরা অনুভব করেছিলাম। কোয়াইট হাংরি, আমরা খুবই ক্ষুধার্ত অনুভব করেছিলাম। আফটার দ্যাট, তারপর বা পরবর্তীতে। দেন আমরা কি করেছিলাম? উই এট, উই এট আওয়ার ফেস্ট। ফেস্ট মানে কি? ভোজন বা খাওয়া। আমরা আমরা খেয়েছিলাম। উই এট আওয়ার লাঞ্চ, বা উই কমপ্লিটেড, এটাও আপনি বলতে পারেন। ওকে। বা আওয়ার ফুড, আমরা আমাদের খাবার খেয়েছিলাম। তো এইভাবে যে কোনো কিছু বসায় কমপ্লিট করা যায়। উই ফিনিশড, এখানে আপনি বলতে পারেন উই ফিনিশড ইটিং, খাওয়া, এটা এটা জেরান্ডের ব্যবহার হয়। অথবা উই ফিনিশড আওয়ার ফেস্ট, ফেস্ট মানে ভোজন, আমরা আমাদের ভোজনটা শেষ করেছিলাম। একটা টাইমের মেনশন করেন অ্যাট 2 PM, 2টার দিকে। আফটার দ্যাট উই পারফর্ম, আমরা পারফর্ম করেছিলাম। কি? একটা পিকনিকে যখন মানুষ যায়, পিকনিক যখন করে, সেখানে খাওয়া দাওয়ার পর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে। উই পারফর্ম সাম কালচারাল ফাংশন, CUL, কালচারাল অ্যাক্টিভিটিস। এবার সেখানে কি হয়েছিল? অন অফ মাই ফ্রেন্ডস রহিম রিসাইটেড আ পোয়েম, আপনি বলেন একটা কবিতা আবৃত্তি করেছিল রহিম। আই প্রেজেন্টেড আ জোক, উই এনজয়েড দ্য পিকনিক আ লট, ইট ওয়াজ আ ভেরি মেমোরেবল ডে ফর মি। তাহলে একবার ভাবেন তো, এটা কি কঠিন? আই ওয়েন্ট, আই অ্যালং উইথ মাই ক্লাসমেট ওয়েন্ট, উই গট আউট, উই হায়ার্ড, উই ওয়ার, উই অ্যারেঞ্জ, উই কুক, উই ফিল্ড, উই কুকড, উই ফেল্ট, উই এট, উই ফিনিশড, উই পারফর্ম, আই প্রেজেন্টেড, উই এনজয়েড, ইট ওয়াজ আ রিয়েলি মেমোরেবল ডে ফর মি। সাবজেক্ট আর ভার্ব আলাদা করেন, নিয়ে আসেন। আপনি যে পিকনিকটা করেছিলেন, আপনি যার সাথে গেছিলেন, যেখানে গেছিলেন, যেভাবে করছিলেন, সেখানেও এই সেম কাইন্ডস অফ ভার্বই হবে। যদি আপনার নতুন কিছু ভার্বের নিয়ে আসার প্রয়োজন হয়, আপনি নিয়ে আসেন। আপনি বলতে পারেন সেখানে গিয়ে আমি একজনের সাথে দেখা করেছিলাম। আই মেট অন অন অফ মাই বেস্ট ফ্রেন্ড আফটার গোয়িং দেয়ার। মিট থেকে মেট, একটা নতুন ভার্ব আপনার আসলো। এই যে কাজটা করেছিলেন, আপনার যে অ্যাক্টিভিটিস, জাস্ট সেইটাকে আপনাকে বসাতে হবে, সেইভাবে আপনাকে বলতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? স্পিকিং করার ওয়েটা কি, প্রেজেন্টেশন দেওয়ার ওয়েটা কি, সিস্টেমটা কি? আমি কি সবকিছু বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, কেউ কি কিছু বোঝেন? দেখেন, গতানুগতিক ধারায় কথা বলে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না।
গতানুগতিক ধারায় কথা বলে মানে কি? ওই যেটা বললাম, হাই, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, এইভাবে আমরা কথা বলি। কিন্তু এইভাবে কি কখনো ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকচুয়ালি ডেভেলপ করা যায়? ইংলিশে কথা বলা যায়? এক্সপার্ট হওয়া যায়? যায় না, একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর আটকে যেতে হয়। কিন্তু ডিফারেন্ট টপিক যখন অ্যানালাইসিস করা হয়, তখন এই কথা বলাটা অনেক ভালোভাবে ক্লিয়ার করা যায়, বোঝা যায়। এই সাবজেক্ট আর ভার্ব আপনি নেন, দেখেন অটোমেটিক্যালি চলে আসবে। অনেকেই বলে আমি গ্রামার পারি না, এটা পারি না, ওটা পারি না। আরে বাবা, এর ভিতর কোনো হার্ড গ্রামার আছে? কোনো হার্ড ভোকাবুলারি আছে? এমন কোনো ওয়ার্ড আছে যার অর্থ আপনি জানেন না? নেই। আমরা পারি না কেন? আমরা প্র্যাকটিস করি না, আমরা প্যাসেজ অ্যানালাইসিস করি না, আমরা টপ ডাউন পদ্ধতিতে আসি না। এই যে প্যাসেজটা আমি আপনাদের দেখালাম, দেখেন, এটা কিন্তু সবাই দেখায় না। অনেক টিচার আছে এটা পারে, এটা জানে, কিন্তু আরেকজনকে বুঝাই দেওয়ার ক্ষমতা, আরেকজনকে দিয়ে করানোর ক্ষমতা কি সবার থাকে? থাকে না। আমরা অলওয়েজ ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করি, ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে ঘরে বসে এই ইংরেজি বলতে হয়, বাসে বসে এটা বলতে হয়, কিচেনে এটা বলতে হয়, এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, আপনি ইংলিশ এক্সপার্ট হয়ে যাবেন। এগুলো মনোরঞ্জন করা ছাড়া কিছু না। যারাই মনে রাখবেন, যারা ইংলিশে এক্সপার্ট, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো পারে, তারা প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করে। প্যাসেজ অ্যানালাইসিস না করলে পারা যায় না। আপনারা আমার কাছে আজকে ফ্রি ক্লাস করছেন, আমার কালকে থেকে পেইড কোর্স শুরু হবে। সবাই থাকবেন না, আমি বলে যাই, যদি কেউ কোনোদিন কোনো টিচারের কাছে পেইড কোর্স করেন, টাকা দিয়ে ক্লাস করেন, এমন কারো কাছে করবেন যারা প্যাসেজ অ্যানালাইসিস করে, বিশেষ করে যারা নিউজ পেপার এডিটোরিয়াল সলভ করে থাকে। মনে রাখবেন, তারা ইংরেজি জানে। আর যারা ওই ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ায়, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, আমি একটা করলাম, বাকিগুলো আপনি করেন, আজকে এইটা শিখলাম, কালকে আমরা এই স্ট্রাকচার শিখবো, এইভাবে কখনো ভাষা ডেভেলপমেন্ট আসে না। সে নিজে ওইভাবে কখনো শেখেনি, আপনাকে সে শেখাচ্ছে জাস্ট আপনার মনোরঞ্জন করার জন্য। ভাষা শিখতে গেলে, প্রফেশনাল হতে গেলে, এক্সপার্ট হতে গেলে প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। আমরা মনে করি আগে গ্রামার শিখি, এটা শিখি, ওটা শিখি। না, গ্রামার আগে না, আগে এখানে টপ ডাউন পদ্ধতিতে আসেন। এই প্যাসেজ আপনি অ্যানালাইসিস করেন। এই প্যাসেজ অ্যানালাইসিস করতে গেলে আপনি কোথায় প্রবলেম ফেস করছেন, কোথায় আপনার বাধার সৃষ্টি হচ্ছে, সেটা ফাইন্ড আউট করেন। এখানে কন্ডিশনাল সেন্টেন্স আছে, এখানে রিলেটিভ প্রোনাউন আছে, সেগুলো আপনি বুঝতেছেন কিনা, কমপ্লেক্স সেন্টেন্স আছে, সেগুলো না বুঝলে সেই গ্রামার গুলো আপনি সলভ করেন। আগে গতানুগতিক ধারায় সব গ্রামার পড়ে এসে এটা করবেন না, আগে এইটাই আসবেন। অর্থাৎ টপ ডাউন ওয়ে বা স্ট্র্যাটেজি যেটাকে বলা হয়, এটা করতে পারলে দ্রুত ডেভেলপমেন্ট আসে। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, কথা বলা শুরু করতে হবে। অনেকে মনে করে আমি ইংরেজি পারি না, আমি মোটে কিছু জানি না, মোটে কিছু বুঝি না, আমার দ্বারা হবে না, আমি আগে ভালো করে শিখি, ভালো করে গ্রামার শিখি, ভালো করে টেন্স শিখি, ভালো করে ভোকাবুলারি শিখি, তারপর একদিন কথা বলবো। আপনি বিশ্বাস করেন বা না করেন, যারা এটা মনে করে বা ভাবে, তারা জীবনে কোনোদিন কথা বলতে পারে না, তাদের মুখ থেকে কথা বের হয় না। কথা বলা শুরু করতে হবে। হোয়াট এভার ইউ থিঙ্ক, ভুল যাক, 10 লাইন হোক, 5 লাইন হোক, 2 লাইন বলেন, বলা শুরু করতে হবে, পড়া শুরু করতে হবে, লাউডলি রিডিং করতে হবে। এইটা আমি আমার স্টুডেন্টদের করাই। তাহলে দ্রুত ডেভেলপমেন্টটা আসে, কারণ এটা ভাষা, অন্য কোনো কিছুই না। এখন দেখেন, আমি আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাবো, আর 10টা মিনিট আমাকে একটু দিবেন। এই যে প্রেজেন্টেশনটার কথা বললাম, বা এই যে প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দেখালাম, আপনি যদি প্রেজেন্টেশনের ডেভেলপমেন্টটা করতে না পারেন, প্রেজেন্টেশন নিয়ে যদি আপনার সমস্যা হয়, আপনি যদি মনে করেন যে এটাও আমার কাছে কঠিন লাগতেছে বা আমি এটা পারতেছি না, তার জন্য আমি যেটা করে থাকি, তার জন্য আমি যেটা করে থাকি, আপনাকে দিয়ে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো। এই কনভারসেশন গুলো কিভাবে প্র্যাকটিস করায়, কিভাবে দেখায়, আপনি দেখলে এটা খুবই ভালোভাবে নিতে পারবেন বা বুঝতে পারবেন। যাদের মোটামুটি টেন্স সম্পর্কে কনসেপ্ট আছে বা ধারণা আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যারা মোটামুটি বোঝে, এই সেম টপিকের উপর দেখেন মানে কতগুলো স্ট্র্যাটেজি আমি ফলো করে থাকি একটা স্টুডেন্টকে ডেভেলপ করানোর জন্য, তাকে পড়ানোর জন্য। এইখানে দেখেন ওই সেম টপিকের উপর দুইজনের ভিতরে একটা কনভারসেশন আছে। আপনি যদি মনে করেন ওই রিডিংটা আপনি অ্যানালাইসিস করতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না, প্রেজেন্টেশন দিতে পারছেন না, আপনি এইটা করেন, অর্থাৎ এই কনভারসেশন সলভ করেন। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে ওইটার ডেভেলপমেন্ট আপনার অটোমেটিক্যালি চলে আসে। এবং সেটা অ্যাকচুয়ালি আসবে কিনা আপনারা একটু ফোকাস করেন, একটু দেখার চেষ্টা করেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, জাস্ট ওয়েট। এখানে রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। কার ভিতরে বলছি, আবারও বোঝেন, রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। তো রাজু মিনাকে বলছে যে তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? কি বলছে রাজু মিনাকে? তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে?
তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে আমার কোশ্চেনটা কিভাবে হবে? আমাকে আগে এটা বুঝতে হবে আমার কোশ্চেনটা কিভাবে হবে। যে ডিড দিয়ে শুরু করতে হবে। কি হবে, আমার সাথে রিপিট করেন, প্র্যাকটিস করেন। যে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ। আমার কোশ্চেনটা কি হবে? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ। আরেকটা কথা আমি বলি, আমি যখন এই কনভারসেশনগুলো সলভ করাই, যখন এই কনভারসেশনগুলো স্টুডেন্টদের প্র্যাকটিস করাই, আমি যেটা লেখা আছে সেইটার সাথে বাকি যে টাইমগুলো আছে সেটা কম্পেয়ার করে প্র্যাকটিস করাই। কারণ এই কম্পেয়ার না করলে আমাদের ভিতরে অনেক সমস্যা তৈরি হয়। আমাদের ভিতরে কি সমস্যা তৈরি হয়? এই কম্পেয়ার না করলে আমরা যখন ইংলিশে কোনো কিছু বলতে যাই, আমরা যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাই, আমরা সঠিকভাবে এই টেন্সটা, এই টাইমটা আইডেন্টিফাই করতে পারি না। এই আইডেন্টিফিকেশনটা যদি আমরা করতে চাই, আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এখন, এইটা প্র্যাকটিস করবেন এবং ঠিক এই ওয়েটা ফলো করে, এই পদ্ধতিটা ফলো করে আপনি এগোনোর চেষ্টা করবেন, ডেভেলপ করার চেষ্টা করবেন। দেখবেন আমাদের অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। তাহলে এইটা আমরা আগে যদি আমি একটু লিখি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। Here you can see, did you arrange a picnic লাস্ট মান্থ? যেহেতু কোশ্চেন, পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড এর ব্যবহার হবে আগে, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্বের বেস ফর্ম। কি বলছি তাহলে? যে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ। এখন এইটাকে যদি আপনি অন্যান্য টেন্সে কনভার্ট করেন, টাইমের পরিবর্তন করেন, সেটা কেমন হয়? আমি যদি আপনাকে এখন বলি, বাক্যটা যদি এরকম থাকে যে তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, তাহলে ইংরেজি কি হবে? ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? তোমরা কি আগামী মাসে পিকনিকের আয়োজন করবে? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট নেক্সট মান্থ? তোমরা কি আগামী মাসে পিকনিকের আয়োজন করবে? উইল ইউ অ্যারেঞ্জ। তোমরা কি এই মাসে পিকনিকের আয়োজন করতেছো, করিতেছো, করছো? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক দিস মান্থ? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক দিস মান্থ? তোমরা কি গত মাসে আয়োজন করিতেছিলে, করতেছিলে? ওয়াই আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক? তোমরা কি আয়োজন করতে থাকবে? উইল ইউ বি অ্যারেঞ্জিং আ পিকনিক নেক্সট মান্থ? তোমরা কি আয়োজন করেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? তোমরা কি পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করেছো? কি হবে? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? এইভাবে সেন্টেন্সকে কম্পেয়ার করে ডেভেলপ করতে হয়। তাহলে এই ভাষাটা অনেক ভালোভাবে, অনেক দ্রুত, অনেক প্রফেশনালি, অনেক প্র্যাকটিক্যালি শেখা যায়, শেখা সম্ভব। দেখেন, মিনা বলছে হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে মেইন ভার্বের পাস্ট ফর্ম হয়, ইন্টারোগেটিভ হলে ডিডের ব্যবহার হয়। অর্থাৎ আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু ভিজিট সিলেট। কি হবে? আই অ্যালং, এই যে সাথে, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট, এখানে দুটো ভার্ব, ভ্রমণে গিয়েছিলাম, একটা ভ্রমণ একটা যাওয়া, লাস্টে যে ওয়ার্ডটা থাকে সেটা মেইন ভার্ব। ওয়েন্ট টু ভিজিট এটা ইনফিনিটিভ, ভ্রমণে এটা ইনফিনিটিভ, সিলেট। অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক, এবং আমরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম দেয়ার, সেখানে। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু ভিজিট সিলেট, ওয়েন্ট টু ভিজিট সিলেট, অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। বলছে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ইংলিশ কি হবে? ইংলিশটা কি হবে? তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে বোঝেন একটু, ডিড ইউ গো দেয়ার, ডিড ইউ গো, পাস্ট টেন্স যেহেতু কোশ্চেন করতে গেলে ডিড, তো ডিড ইউ গো দেয়ার বাই বাস? যারা একদমই দুর্বল তারা এটা করবেন, সমস্যা কি? আপনি প্লেজারের সাথে শিখবেন, আনন্দের সাথে শিখবেন, যেটা শিখবেন প্র্যাকটিক্যালি শিখবেন। প্র্যাকটিক্যাল লার্নিং এর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এইভাবেই শেখাই। আপনারা যারা কালকে থেকে আসবেন পেইড কোর্সে বুঝতে পারবেন। সো ডিড ইউ গো দেয়ার বাই বাস? হ্যাঁ, আমি যদি বলি তোমরা কি বাসে যাও, ইংরেজি কি? ডু ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাবে? উইল ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাচ্ছ?
তোমরা কি আজ বাসে যাইতেছো? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাচ্ছিলে? ওয়াই আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং? উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? না, আমরা বাসে যাইনি। তোমরা কি বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? তোমরা কি বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? তোমরা কি বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? ডিড ইউ গো দেয়ার বাই বাস? না, আমরা বাসে যাইনি। উই ডিডেন্ট উই ডিডেন্ট গো উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস। এইভাবে প্র্যাকটিস করতে পারলে কে আপনাকে আটকাবে? কেন আপনি ইংরেজি পারবেন না বলেন? কেন পারবেন না? উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস, আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। উই সাবজেক্ট, ভার্ব কি? ওয়েন। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে আসে। বাংলায় কোথায় থাকে? শেষে। ইংলিশে সাবজেক্টের পরে। উই ওয়েন্ট টু সিলেট, we went to SHYLET, Silet, from Dhaka by bus, by train, by train. We went to Silet from Dhaka by train, by train. বলছে সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস দেয়ার। পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ? উই কুকড, আমরা রান্না করেছিলাম পোলাও, বিরিয়ানি এবং রোস্ট। তাহলে উই কুকড, সাবজেক্ট কি? উই। ভার্ব কি? কুকড। উই কুকড, উই কুকড পোলাও, বিরিয়ানি অ্যান্ড রোস্ট। বিসাইডস, এর ছাড়াও। এই এর ছাড়া ইংরেজি কি জানেন? বিসাইডস, BESIDES। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম, উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। উই সাবজেক্ট, দেখেন এই সাবজেক্ট আর ভার্ব কারেক্ট রাখতে পারলে সব কারেক্ট হয়। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ড অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ? হোয়াট কাইন্ড অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ? আমার ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল। দেখেন ওইখানে প্রেজেন্টেশনে প্যাসেজে যা ছিল সেটারই আমি কনভারসেশনে নিয়ে এসেছি। দেখছেন ক্রিয়েটিভিটি কাকে বলে? এবং এইভাবে আপনাকেও ডেভেলপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। One of my brothers recited a poem of কাজী নজরুল ইসলাম and I sang a song. আমি একটা গান গেয়েছিলাম। সাবজেক্ট কে? সাবজেক্ট কে? আমি। আমি। সাবজেক্ট কে? আমি। গান গেয়েছিলাম। গান ইংরেজি সং, গাওয়া ইংরেজি কি? স্যাং। আই স্যাং আ সং, এটা পাস্ট টেন্স। সিং স্যাং সং, সিং স্যাং সাং। সো আই স্যাং আ সং, সংটা নাউন, স্যাংটা ভার্ব। আমি একটা গান গেয়েছিলাম। তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ইংরেজি কি হবে? তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ইংরেজিটা হচ্ছে ওয়েন ডিড ইউ রিটার্ন, ওয়েন ডিড ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম। আমি যদি টেন্সে চেঞ্জ করি, তোমরা কখন বাড়ি ফেরো? ওয়েন ডু ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরবে? ওয়েন উইল ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরছো বা ফিরিতেছো? ওয়েন আর ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়িতে ফিরছিলে? ওয়েন ওয়ার ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়িতে ফিরেছো? ওয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম। কখন বাড়ি ফিরেছো? হ্যাভ ইউ রিটার্নড হোম। আমরা সন্ধ্যা 6টার দিকে ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। উই রিটার্ন টু ঢাকা বাই ট্রেন অ্যাট 6 PM ইন দ্য ইভিনিং। তাহলে আগামীকাল কি তুমি আমার সাথে দেখা করবে ঢাকাতে? উইল ইউ মিট উইথ মি ইন ঢাকা টুমোরো? উইল ইউ মিট, Will you meet with me in Dhaka tomorrow? Yes, of course. Please let me know when you are free. Is there any important task with me? No, there is no important task. I'd like to go for shopping with you. Will you go with me? Will you go with me? Yes, I'll go, but I am supposed to go to airport tomorrow. কিন্তু আমার তো আগামীকাল বিমানবন্দরে যাওয়ার কথা। একটা সেমি মডেলের ব্যবহার হয়। I'm supposed to go to airport tomorrow. My brother will come from America tomorrow. Okay, if you get time please come, I'll wait for you. So এই যে কোনো কিছু বাংলায় ভাবলে, আমি দেখতেছি বাংলায় বাট ইনস্ট্যান্টলি সঠিক টেন্স মেনটেন করে, সঠিক টাইম মেনটেন করে আমি ইংলিশে বলতেছি, এইটা বলা আপনাকে শিখতে হবে। অ্যাটলিস্ট 10টা কনভারসেশন যদি এইভাবে সলভ করতে পারেন, এটাকেই আপনি এবার প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করেন, পারেন কিনা? কঠিন জিনিস? কঠিন না, পারা যায় যদি প্র্যাকটিস করা হয়। আমরা পারি না, আমরা সঠিক পদ্ধতিতে, প্র্যাকটিক্যাল পদ্ধতিতে প্র্যাকটিস করি না। তাই আমি কি আপনাদের বোঝাতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা কিভাবে করতে হয়? স্যার, জি স্যার, বুঝেছি স্যার। আমি জানি না এর থেকে আর কোনো ইফেক্টিভ ওয়ে আছে কিনা বা কোনো টিচার দেখাতে পারে কিনা। আপনারা হাজারো ইউটিউব চ্যানেলে সার্চ দেন, ইংরেজি ভাষা শেখেন, সব জায়গাতেই মনোরঞ্জন করায়। আমি দেখেন এই যে 11টা বাজতে যাচ্ছে, প্রায় 2 ঘন্টার সেশন আমি নিচ্ছি।
ইংরেজি শিখতে গেলে ওই 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের কন্টেন্ট দেখে ইংরেজি শেখা যায় না। ভাষাটাকে ডিপলি অ্যানালাইসিস করতে হয়, আমার সমস্যাটা কোথায়, আমি কেন পারি না, অরিজিনটা কি, এটা বুঝতে হয়, ফাইন্ড আউট করতে হয়, সেইভাবে প্র্যাকটিক্যালি চর্চা করতে হয়। তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনি অবশ্যই পারবেন। এতটুকু আমি বলতে পারি, আমি সেভাবেই দেখাই। আমি আবারও বলছি, আগামীকাল রাত 9টার পরে আর পেইড কোর্সে স্টুডেন্টদের ভর্তি নেওয়া হবে না, আগামীকাল থেকেই শুরু হবে। যদি কেউ করতে চান একদম শুরু থেকে ধারাবাহিকভাবে করতে পারেন। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনার উপর যদি বিশ্বাস রাখতে পারেন, ভরসা রাখতে পারেন, আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারি, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। আপনি ব্যর্থ হবেন না, উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এই পর্যন্ত সেই 2020 সাল থেকে 74টা ব্যাচ সফলতার সাথে আমি পরিচালনা করে আসতেছি। নতুন ব্যাচ আগামীকাল থেকে 75তম ব্যাচ, পেইড ব্যাচ শুরু হবে। ফ্রিতে ক্লাস নিলে কেউ গুরুত্ব দেয় না, ওই ওই লোকটা পড়ায়, ও তো প্রতিদিন পড়ায়, দেখি কি পড়াচ্ছে, একটু দেখে আসি, একটু ভাত খেয়ে আসি, টিভি দেখে আসি, আবার একটু যাই। রেসপন্সিবিলিটি থাকে না। পেইড কোর্স করলে সেই স্টুডেন্টসটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোতে পারে। আমি ওইখানে টাকা দিছি, আমার পড়তে হবে, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, ওকে পড়াতে হবে। দ্যাট ইজ দ্য থিংস। 10,000, 15,000, 20,000 টাকার একটা কোর্স অফলাইন থেকে করে আসেন, আর আমার ফ্রি ক্লাসগুলো করে যান, এই অনলাইনের ফ্রি ক্লাস, নট পেইড কোর্স। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে যদি কাভার করতে না পারেন, আরো সময় প্রয়োজন হয়, সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকা পেইড করবেন, 2,000 টাকা কমপ্লিট থাকলে যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এই সুযোগটা আমি দিয়েছি, যারা পারবেন না একবারে 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখাবো, এবং আপনি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। আহ, এই 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 রাত 9টাতে একদম নতুন ব্যাচ শুরু হবে, আগামীকাল থেকে ফ্রি ক্লাস থাকবে না। ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে এইভাবেই ক্লাসগুলো নিব, ক্লাস শেষে রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন। কোথাও কোনো জায়গায় সমস্যা হলে আমি আবার সলভ করে দিব। অন টু অন ক্লাস আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, ছেলেদের এবং মেয়েদের আলাদা গ্রুপ আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য যা কিছু দরকার সব ফ্যাসিলিটিস আমি প্রদান করব আপনাদের। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি নিয়ে যাব আপনাকে। শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা আপনি ডেভেলপ করতে পারবেন। আমার কাছে কোর্স করে আমার স্টুডেন্টরা অনেক জায়গায় কোচিং দিয়েছে ইংলিশের অফলাইনে। তো আমি পড়াই সেভাবে, সেভাবেই দেখাই, যাতে করে আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারেন, মাস্টার্স হতে পারেন, এই ল্যাঙ্গুয়েজটাকে ধরে রাখতে পারেন নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে, নেক্সট জেনারেশনকে যাতে আপনি শেখাতে পারেন। এখানে টোটাল 70টা ক্লাস। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কানেকশন বুঝতে পারবেন। ধারাবাহিকতা মেনটেন না করলে, আজকে আমার কাছে ফ্রি ক্লাস করছেন, কালকে আরেক জায়গায় গেলেন, পরের দিন ফেসবুকে ক্লাস দেখলেন, তারপরে ইউটিউবে দেখলেন, আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে। আপনি শিখতেছেন, শিখবেন, শিখতে থাকবেন, ওই শেখাটা শেষ নামাতে পারবেন না, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে। নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাওয়া যায় না যে আমি পুরোপুরি জানি, বাট একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ক্লাস করলে এই কনফিডেন্টটা পাওয়া যায়। যদি বুঝতে পারেন আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, কি আছে এই ভাষার ভিতরে, কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, তাহলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে, কনফিডেন্ট পাওয়া যায়। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর, 20টা ক্লাস থাকবে এই যে আজকে যেটা দেখালাম এখন, এই যে প্রেজেন্টেশন প্লাস কনভারসেশন প্লাস নিউজ পেপার ট্রান্সলেশন। আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মৌখিক মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য এই ক্লাসগুলো থাকবে লাস্টে। এগুলো এই যে আমি দেখালাম, আমি করাই না, এটা স্টুডেন্টসদের কাছ থেকে আমি নিয়ে থাকি। পেইড কোর্সের বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। এখানে ফ্রি ক্লাস করাচ্ছি, আপনাকে মিউট রেখে আমি পড়াচ্ছি, আপনি দেখতেছেন, শুনতেছেন, শুনলে হবে না, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে, আমার সামনে প্রেজেন্ট করতে হবে, সেখানে ভুল গেলে আমি ধরাই দিব। তো তার জন্য টু ওয়ে কমিউনিকেশন প্রয়োজন, যেটা ফ্রি ক্লাসে হয় না। পেইড কোর্সে সেই টু ওয়ে কমিউনিকেশনটা থাকে। আর ফ্রিতে তো আমি আপনাকে সারা জীবন চালাই নিয়ে যেতে পারবো না, যাবো না। এটা আমি দেখাচ্ছি যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়, কোন জায়গা থেকে শুরু করতে হয়, কিভাবে করবে, এটা হচ্ছে বিষয়।
তো যারা করতেছেন আসবেন, 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে জানাবেন। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিট বা স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সের প্রাইভেট বেসে এন্ট্রি করে নিব। যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, আপনারা আগামীকাল প্রত্যেকেই নতুন প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুকের প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আপনারা যুক্ত হয়ে পেইড কোর্সের ক্লাস একদম শুরু থেকেই করতে পারবেন। এটা একটা ব্যাচ, অনেকে 4 দিন 5 দিন পরে ক্লাস শুরু করতে চায়, শুরু করে। যদি এরকম আপনি করেন, তাহলে আপনি মিস করে যাবেন ক্লাস, আর ক্লাস মিস করে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে পারবেন না। যদি সম্ভব হয় আগামীকাল থেকেই করবেন যদি ইচ্ছা থাকে। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করেও ক্লাস শুরু করতে পারবেন। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, 01997356957, 01938689196। আমার সাথে কথা বলতে, যোগাযোগ করতে এই দুইটা নাম্বারে নক করতে পারেন। এই দুইটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে পেইড কোর্স আমি অ্যাড করে নিব। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ডেভেলপ করতে পারবেন। ভর্তি হন বা না হন, নাম্বারটা নিয়ে রাখতে পারেন। পরবর্তীতে কোনো প্রবলেম হলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার সাথে আপনি ডিসকাস করতে পারবেন, আমি সলভ করব। এটা আমি করে দেই প্রত্যেকটা স্টুডেন্টকে। আমার লেখা বইগুলোর পিডিএফ কপি আপনারা এগুলো পাবেন। পড়াশোনা করার জন্য যা কিছু লাগে আমি আপনাদের দিব। আর এছাড়া হার্ড কপি একটা বই আছে, এটা চাইলে আপনারা কিনতে পারেন। এটা আলাদাভাবে পারচেস করতে হবে, সেটা আপনি পেইড কোর্সের হন বা ফ্রি কোর্সের হন। এই কারণে এটা আমার অনেক বড় একটা বই, অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। আমার সমস্ত জ্ঞান আমার এটার ভিতরে দেওয়া। এবং এই বইয়ের টাকা আমি নেই না, এই বইয়ের টাকা সোনামুখ পরিবার, এই এই সংগঠন একটা সোশ্যাল অর্গানাইজেশন, এখানে আমি ডোনেট করি। একটা টাকাও নেই না। এটা এই বইয়ের ভিতরেই দেওয়া আছে, এটার কাহিনী। এই বইয়ের নামটাও ওই 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 সংগঠনকে মেনশন করে লিখছি। তার কিছু কারণ আছে, আমি সেটা পরে বলবো। তো যাই হোক, মেইন বিষয়টা হচ্ছে এই, যারা করতে চান কোর্স করবেন, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি আপনাদের পেইড কোর্সে অ্যাড করে নিব। সো ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। আর আমি এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল, প্রিপোজিশনের পিডিএফ ফাইল আমি প্রোভাইড করব। থ্যাংক ইউ। আর এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে